গ্রুপে দিয়ে দে, তুই দিয়ে দে। আমি দিয়ে দিচ্ছি। Okay. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কই আর পোলাপান কই রয়েছে ক্লাসে জয়েন করার জন্য? আর সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও, আমাকে কমেন্ট করে একটু জানাও সাউন্ড ঠিক আছে কিনা, আর ভিডিও কোয়ালিটি কেমন সেটাও আমাকে জানাও, যে ভিডিও ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও। নোমান কমেন্ট করছে খারাপ শার্ট, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, মাত্র 18 জন। আর কই পোলাপান কই? একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটি কেমন, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্টে জানাও কেমন কি অবস্থা, সব ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। ক্যামেরা ভালোই, আচ্ছা ঠিক আছে। আদাব ভাই, আদাব ভাই, ভালো আছো? আশা করি ভালো আছো। একটু ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। আমরা 17 জন জয়েন হয়েছে আমাদের সাথে, 17 জন। আমরা আরেকটু ওয়েট করব, আমরা 2-3 মিনিট ওয়েট করি, একটু আমাদের রোদের পোলাপান একটু বাড়ুক, তারপরে ইনশাল্লাহ আমরা খুব মজার সমস্যার সমাধান করবো। আজকে মজার টপিকগুলো শিখবো। ওকে, আচ্ছা 22 জন জয়েন করছে আমাদের সাথে, আপাতত 22 জন জয়েন করছে। আশা করতেছি আরো আমাদের সাথে জয়েন হবে খুব শীঘ্রই। আমরা কথা কম বলি, আমাদের অনেক পড়াশোনা আছে, আমাদের পড়াশোনার দিকে আস্তে ধীরে আগাইতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আজকে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে কি, সরলরেখা। আজকে চ্যাপ্টারটা হচ্ছে সরলরেখা। এই চ্যাপ্টার নিয়ে অনেকের মধ্যে অনেক ভয়ভীতি আছে, তো আজকে আমরা চেষ্টা করবো ভয়ভীতিগুলো দূর করে খুব ইজিলি কিভাবে আমরা সরলরেখার প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, এখন সরলরেখা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে প্রত্যেক বছর হিউজ পরিমাণ কোশ্চেন আমরা এই সরলরেখা চ্যাপ্টার থেকে পাবো, ঠিক আছে? এই সরলরেখা শেখার জন্য ওকে, তাহলে আমরা শুরু করি ক্লাসটা। হ্যাঁ, ওকে, সরলরেখা শেখার আগে মূলত আমাদের শিখতে হবে কি, প্রথম যে টপিকটা শিখতে হবে সেটা কি, স্থানাঙ্ক ব্যবস্থা।
স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের জানতে হবে। আমরা অলরেডি অনেকেই জানি যে স্থানাঙ্ক ব্যবস্থা কি, দুই রকমের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্টেসীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থার কাজ কি? এটা অ্যাকচুয়ালি একটা বিন্দুর পরিচয় বহন করে, যে একটা বিন্দুরে কিভাবে আমরা পরিচিত বা পরিচয় পাইতে পারি একটা বিন্দু। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুকে কিভাবে পরিচয় দেওয়া হয়, কোন একটা বিন্দুর অবস্থান বা কোন একটা বিন্দুর পরিচয় x আর y এর মাধ্যমে দেওয়া হয়। যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর পরিচয় x আর y এর মাধ্যমে দেওয়া হয়। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর পরিচয় দেওয়া হয় কি আর মাধ্যমে, r আর থিটার মাধ্যমে। ওকে, r আর থিটার মাধ্যমে। এখন আমাদের যে কাজটা হচ্ছে, মূল কাজটা হচ্ছে এই যে কার্টেসীয় এবং পোলার দুইটাই স্থানাঙ্ক ব্যবস্থা, এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা দেখবো যে কোন রিলেশনটা আছে কার মধ্যে, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে। ওকে, এটার জন্য দেখো আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা আগাইতে হবে, তাহলে আমরা কি ইজিলি এটা আরো বুঝতে পারবো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কোন একটা বিন্দু আমি ধরলাম, একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু, এর কার্টেসীয় স্থানাঙ্ক আমি ধরলাম এক্স আর ওয়াই, কত এক্স আর ওয়াই, বিন্দুর একটা নাম দিলাম আমি পি, একটা বিন্দু, স্থানাঙ্ক ব্যবস্থা কত এক্স আর, ঠিক আছে। এটা কি আমার মূল বিন্দু, এটা মূল বিন্দু কত 0,0, এটা মূল বিন্দু কত 0,0। ওকে, এখন খেয়াল করো এই পি বিন্দুতে আমি যদি 0 থেকে 0,0 মূল বিন্দু থেকে পি বিন্দুতে যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি 0 বিন্দু থেকে x দূরত্ব কি x অক্ষের দিকে আগাইতে হবে এই পর্যন্ত, এরপরে কি করতে হবে x অক্ষ থেকে y দূরত্ব কি করব এদিকে যাব, তাহলে কি y অক্ষের দিকে যদি y দূরত্ব চাই তাহলে তো আমরা এই বিন্দুটা পেয়ে যাচ্ছি। তার মানে কি অ্যাকচুয়ালি এটা আমার কি x এবং এটা আমার কি y। এখন আমি করলাম কি মূল বিন্দু থেকে আর একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখাটা নতুন পরিচয় শিখবো, এটাকে আমরা বলবো কি r, ঠিক আছে, এবং x আর r এর মধ্যবর্তী যে কোণটা তাহলে আমরা কি বলবো সেটা আমার কি থিটা, ঠিক আছে। এখন খেয়াল করো x আর y আমার কোন স্থানাঙ্ক অবস্থা, আমার এই দুইটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থা, আর থিটাটা আমার কোন স্থানাঙ্ক অবস্থা, আর থিটাটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক অবস্থা। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বের করব যে রিলেশনটা কেমন, ঠিক আছে। অনেকে মুখস্থ করে রাখে, তো মুখস্থ আমরা মনে রাখবো, কিন্তু পরে অ্যাকচুয়ালি আমরা কি কাহিনী ঘটে এরপরে আমরা এটা দেখবো যে কি কাহিনী ঘটে, তারপরে এটাকে আমরা মুখস্থ করবো। ওকে, এখন অনেকে তো অলরেডি তোমরা জানো ক্লাস 9 10 শিখে আসছো যে sin থিটা tan থিটা cos থিটা, যে বাংলা যে সূত্রগুলো আছে, কি সূত্রগুলো, যে sin থিটা ইকুয়াল টু কি লেখা যায় লম্ব বাই কি লেখা যায় অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান কি লেখা যায়, cos থিটা ইকুয়াল টু কি লেখা যায় ভূমি বাই অতিভুজ। ওকে, এই আর tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, এই সূত্রগুলো আমরা অলরেডি জানি। এখন এই যে আমার স্থানাঙ্ক অবস্থাটা পাইছি বা এই যে আমার গ্রাফটা পাইছি, এই গ্রাফ থেকে আমি দেখো তো খেয়াল করো তো এখানে আমি sin থিটা বা cos থিটা ইকুয়াল টু কিছু একটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। কি লিখতে পারি, আমি লিখলাম sin থিটা ইকুয়াল টু, আমি লিখলাম sin থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোনটা থিটা, এটা হলো লম্ব কোনটা y, অতিভুজ কোনটা r, তার মানে লম্ব বাই অতিভুজ কোনটা y ডিভাইডেড বাই কত r। ওকে, একই ভাবে আমি লিখতে পারি না cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে x, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে r। ওকে, তো এইখান থেকে আমি কি লিখতে পারি, এই রিলেশনটা থেকে আমি লিখতে পারি y ইকুয়াল টু কত r sin থিটা, এই পাশ থেকে আমি কি লিখতে পারি x ইকুয়াল টু r cos থিটা, লিখতে পারি না, লিখতে পারি। ওকে, আমি এই দুইটার ইকুয়েশনটা আমি একটা মার্কিং করলাম, এটা আমি 1 নাম্বার ইকুয়েশন লিখলাম, এটা আমি কি লিখলাম 2 নাম্বার ইকুয়েশন লিখলাম। এখন আমি কাজটা করব কি, আমি কাজ করব একটা, যে কাজটা করব যে আমি 1 নাম্বার যে ইকুয়েশনটা পাইছি y ইকুয়াল টু r sin থিটা x ইকুয়াল টু r cos থিটা, এই 1 নাম্বার ইকুয়েশনটা আমি কি করব, কি স্কয়ার করব। 2 নাম্বার ইকুয়েশনে কি করব, স্কয়ার করব, করে তারপরে কি করব দুইটা যোগ করে দেব। যদি 1 নাম্বার ইকুয়েশনে স্কয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার sin স্কয়ার থিটা, এটারে করলে কি x স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা। এখন দুইটা যদি যোগ করি তার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল এর এক পাশে, তাহলে আমি লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, দুইটা স্কয়ার করে কি করতেছি যোগ করতেছি, ইকুয়াল টু, খেয়াল করো এই পাশে এখানে r স্কয়ার আছে, এই জায়গায় আমার r স্কয়ার আছে, দুইটা r স্কয়ার থেকে একটা r স্কয়ার কমন নিলাম, তো থাকতেছে কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটার ভ্যালুটা কত, আবার এটার ভ্যালুটা হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায় r স্কয়ার ইকুয়াল টু কত x স্কয়ার প্লাস y স্কয়ার, বা r ইকুয়াল টু কত রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার এই যে 5 লাইনগুলো আছে বা লাস্ট লাইনগুলো আছে এগুলো আমাকে মনে রাখতে হবে, এই রিলেশনটা আমার মনে রাখতে হবে,
এই রিলেশনটা আমার মনে রাখতে হবে এবং এই রিলেশনটা আমার মনে রাখতে হবে। এটা অনেকে একদম ডিরেক্টলি মনে মুখস্থ করে, তবে আমরা অ্যাকচুয়াল প্রসেসটা দেখছি যে কখনো যদি ভুলে যায় তার মানে যে কোনো ভাবে আমরা বের করে নিতে পারবো এই গ্রাফ থেকে। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এই তিনটা যে লাইনগুলো আছে তিনটা লাইন জাস্ট মেমোরাইজ করা বা এটা নোট ডাউন করে রাখা। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই আর তো বের করলাম, এখন থিটাটা কেমনে বের করবো? ঠিক আছে, থিটাটা কেমনে বের করবো? থিটাটা দেখো ইজিলি থিটা এখান থেকে বের করতে পারি। আমরা এখান থেকে যদি লিখি যে থিটা tan থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না tan থিটা ইকুয়াল টু লম্ব কত? লম্ব হচ্ছে y, লম্ব কত y, ভূমি কত x, ভূমি কত x, তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো tan ইনভার্স y বাই কত x। ওকে, এখন আমার দরকার কি ছিল? আমার ছিল x আর y, আমার এটা ছিল কার্টেসীয় ফর্ম, আমার লাগতো কি পোলার ফর্ম। পোলার ফর্মটা কত পাইছি r আর থিটা। খেয়াল করো x আর y যদি এখন আমাকে দেওয়া থাকে তাহলে আমি ইজিলি এই ফর্মুলার মাধ্যমে r এ যেতে পারবো, এবং x আর y যদি দেওয়া থাকে তাহলে আমি ইজিলি এই ফর্মুলার মাধ্যমে থিটাতে কনভার্ট হতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝছো। আমরা একটু এটা নিয়ে একটু কথা বলবো, এতটুকু আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, এতটুকু আমি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্টে জানাও যে বুঝছো কিনা। ভাইয়া লাইট অফ করেন, লাইটটা অফ করছি ভাইয়া, ক্লিয়ার আসে না? ক্লিয়ার। হ্যাঁ, লাইটটা অফ করছি। ওকে, সোমা কমেন্ট করছে বুঝছি, তাহা কমেন্ট করেছে জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এতটুকু তো বোঝা গেছে তাই না? ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশনে আমাদের এতটুকু নিয়ে এখান থেকেও কোশ্চেন আসবে, তবে স্পেশালি যে অংশটা থেকে কোশ্চেন আসবে সেটা একটু আমরা দেখবো, এই টপিকের যে অংশটা থেকে কোশ্চেন আসবে। আমাদের কোশ্চেনটা আসবে থিটা নির্ণয়, ক্যালকুলেশন অফ কি থিটা। এই থিটা নির্ণয়টা এই জায়গা থেকে আমার কি করবে কোশ্চেনটা আসবে। যেমন থিটা সমান আমি কি শিখলাম যে থিটা ইকুয়াল টু কি শিখলাম tan ইনভার্স y বাই কত x। এটা দিয়ে আমি কি করতে পারি যে কোনো থিটা আমার x আর y জানা থাকলে আমি কি করতে পারি থিটাটা বের করতে পারি। এখন কথা হচ্ছে ভাই এই থিটাটা কোন থিটা? ঠিক আছে, এই থিটার জন্য আমরা চারটা গ্রাফ দেখবো, চারটা গ্রাফে আমরা এই থিটার কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, কি হইতে পারে চারটা গ্রাফ? মনে করো প্রথম প্রবলেম হইতে পারে একটা বিন্দু আছে P, এর স্থানাঙ্ক কত x, y। এরপরে কেসে কি হইতে পারে P এর স্থানাঙ্ক কত হইতে পারে -x, y। এটা একটা কেস হইতে পারে। আরেকটা কি হইতে পারে -x, y। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে x, y। এই চারটা ফর্ম হইতে পারে। এই চারটা ফর্ম দ্বারা অ্যাকচুয়ালি বুঝাইলাম যে বিন্দুটা বিভিন্ন চতুর্ভাগে আছে। যখন x y তখন কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। যখন -x y তখন দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে কোনটা? চতুর্থ। এই চারটা চতুর্ভাগে যখন থাকবে তখন এই থিটার কাহিনীটা কি হবে তখন দেখবো। প্রত্যেক ক্ষেত্রে কি ভাই থিটা tan ইনভার্স y বাই x দ্বারা বের করব না, একটু এটা কি আছে ডিফারেন্স আছে। খেয়াল করো, আমি যে এখান থেকে থিটাটা বের করছিলাম tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, মনে রাখবা থিটা সব সময় x অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করব। x অক্ষের কোন দিকের সাথে? x অক্ষের পজিটিভ দিকের সাথে, পজিটিভ দিকের সাথে বের করব। ওকে, x অক্ষের পজিটিভ দিকের সাথে আমরা কি বের করব? এই থিটাটা বের করব। আসো তাহলে আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য থিটাটা বের করি। এখন এক নাম্বার যে আমি যে গ্রাফটা আঁকায় রাখছি এটার জন্য কি টেস্টটা কি? এক নাম্বার তো আমার কভার হয়ে গেছে, pxy মানে প্রথম চতুর্ভাগের জন্য আমার কভার হয়ে গেছে। প্রথম চতুর্ভাগে কোনো প্যারা নেই, একবার যদি প্রথম চতুর্ভাগে কোনো বিন্দু দেয় তাহলে আমরা কিভাবে বের করব? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এই ফর্মুলাতে একদম বের করে করব। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে আমার কোনো বিন্দু আসে তাহলে কি করব? ঠিক আছে, তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটু চিত্রটা আবার আঁকাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে বুঝবা। দ্বিতীয় চতুর্ভাগ মানে কি? বি বিন্দুটা কত? -xy। দ্বিতীয় চতুর্ভাগ মানে একটা বিন্দু এখানে আছে, তাহলে এই বিন্দুতে যাওয়ার জন্য আমার কি করতে হবে? অবশ্যই নেগেটিভ দিকে আমার x দূরত্ব আসতে হবে, এরপরে পজিটিভ দিকে কত দূরত্ব যাব? y দূরত্ব যাব। ঠিক আছে, তারপরে তো আমরা কি পেয়ে যাবো? থিটা। থিটাটা কোন থিটা পাবো? আমরা অ্যাকচুয়ালি এই থিটা পাবো। কিন্তু ভাই একটু আগে যেটা আমি লিখলাম, একটু আগে দেখলাম যে থিটার ক্যালকুলেশনটা কি করব আমরা সবসময় x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের কোন দিকের সাথে? পজিটিভ দিকের সাথে, পজিটিভ দিকের সাথে আমরা কি করব? থিটাটা বের করব। তাহলে আমরা এখন যে থিটাটা পাইছি সেটা দেখো তো, এই থিটাটা কি আমার আসলে কি কাজে লাগবে কিনা? অ্যাকচুয়ালি এই থিটাটা আমার কাজে লাগবে না। আমি যদি এখন এই থিটা ইকুয়ালটা আমি একবারে লিখি যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, তাহলে কিন্তু আমার ম্যাথ হবে না। আমাকে কি করতে হবে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা বের করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কোন কোণটা বের করতে হবে? অ্যাকচুয়ালি আমার এই কোণটা বের করতে হবে।
ঠিক আছে, এই কোন একটা নতুন নাম দিলাম আমি কি থিটা প্রাইম। আমাকে বের করতে হবে কত, থিটা প্রাইমটা আমাকে বের করতে হবে। ওকে, তাইলে আমি থিটা প্রাইমটা কেমনে বের করব? ভাই এই প্রাইমটা কেমনে বের করা যায় অনেকেই হয়তো বা জানো, যারা জানো না একটু দেখো থিটা প্রাইমটা কেমনে বের করব। এই x অক্ষে ধনাত্মক দিকের সাথে। এখন এই যে আমার প্রবলেমটা আছে, এখান থেকে তো আমি এটা কত ছিল -x, এটা y, এখান থেকে তো আমি থিটাটা বের করতে পারি। থিটা সমান এখান থেকে থিটা ইকুয়াল টু কি লেখা যায়? থিটা ইকুয়াল টু লেখা যায় না tan ইনভার্স y ডিভাইডেড বাই x, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা লেখা যায় না? এটা লেখা যায়। ওকে, এখন কথা হচ্ছে ভাই আমার তো এই থিটা দরকার নাই, আমার তো দরকার এই থিটা প্রাইমটাও দরকার আনসারের জন্য। এই থিটা প্রাইমটা কি করব ভাই? এইখান থেকে শুরু করে এই টোটাল যে আমার কোণটা আছে, কোণটা কত 180 ডিগ্রি বা পাই, তাই না? আমি যদি এক কাজ করি যে এই টোটাল পাই থেকে এই থিটাটা বাদ দিই, তাইলে তো আমি কি পাবো? থিটা প্রাইম পাবো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে কি থিটা প্রাইম। থিটা প্রাইমটা কেমনে পাবো? এই থিটা প্রাইমটা পাবো যে 180 বা পাই থেকে আমি যদি tan ইনভার্স y বাই x বা এই থিটাটা বাদ দিই, তাহলে তো আমি কি পাবো? থিটা প্রাইম পাবো। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের কাহিনী কি? তৃতীয় চতুর্ভাগে যদি কোনো আমার বিন্দু আসে, তাহলে আমি কিভাবে থিটা প্রাইমটা বের করব বা থিটাটা বের করব? আমরা এই প্রসেসে থিটা প্রাইমটা বের করব যে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে ওকে, এখন আমরা আসি তৃতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে তাইলে কি করব? তৃতীয় চতুর্ভাগ আশা করি বুঝতে পারছো। তৃতীয় চতুর্ভাগটা একটু দেখি যে তৃতীয় চতুর্ভাগটা কি করবো। তৃতীয় চতুর্ভাগে কি হইতে পারে? তৃতীয় চতুর্ভাগে মানে কি? কোন একটা বিন্দু তৃতীয় চতুর্ভাগে আছে, তাই না? এই চতুর্ভাগে আছে, তার মানে এর স্থানাঙ্ক কি? এই স্থানাঙ্ক কত? -x y। এই বিন্দুর স্থানাঙ্ক কত? -x y মানে কি? এই এতটুকু দূরত্ব কত? -x, এই দূরত্ব কত? -y। আমি কোন কোণটা পাইতেছি? আমরা এই কোণটা পেয়ে গেছি। কিন্তু ভাই আমার কি এই কোণ দরকার আছে? আমার তো দরকার x অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ, মানে আমার এই কোণটা দরকার। আমার যদি এই কোণ দরকার হয় তাহলে আমি কি করবো? এখন তো একদম ইজিলি আগেরটা যদি বুঝো, এটা একদম ইজি ভাবে বুঝে দাও। এখানে কি করতে হবে যে ভাই আমার পায়ের সাথে যদি আমি থিটা যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? থিটা প্রাইম পেয়ে যাবো। হ্যাঁ, এটাই হচ্ছে আনসার। যে থিটা প্রাইম যদি বের করতে চাই, তাহলে আমরা করবো কি 180 সাথে যদি এই থিটাটা যোগ করে দিই, 180 বা পাই প্লাস tan ইনভার্স y কত? x এর মডুলাস। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাবো? থিটা প্রাইমটা পেয়ে যাবো। একই ভাবে যদি চতুর্থ চতুর্ভাগে কোনো বিন্দু থাকে তাহলে কি করব? চতুর্থ চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে তাহলে কি করব? চতুর্থ চতুর্ভাগে কোনো বিন্দু, মনে করো এটা নাই, এই কেসটা শেষ, আমার লাস্ট কেস। চতুর্থ চতুর্ভাগে কোনো একটা বিন্দু মানে আমার কি এই পজিশনে একটা বিন্দু আছে, তাহলে এর স্থানাঙ্ক কত আমরা জানি? x, -y, x, -y। এখন একটা বিন্দু আছে কোনটা? চতুর্থ চতুর্ভাগে x, -y। তাহলে এখানে কেমনে যাওয়া যায়? এখানে যাওয়া যায়, এখান থেকে যাত্রা করলাম x, এখান থেকে কত আসলাম? -y। তাহলে এটা x, এটা কত? -y। তাহলে থিটাটা কোনটা পাইলাম? থিটাটা। এখন কথা হচ্ছে ভাই থিটাটা কেমনে বের করব? আমরা তো বলছি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে ধনাত্মক দিক কোনটা? এইটা। এই দিকের সাথে কেমনে বের করব? এই 1 পাই ঘুরলাম, এর সাথে আরো 90 ঘুরলাম, তার সাথে আমরা কি করতাম? আরো একটু ঘুরলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি কাজ করি যে ভাই আমরা যদি টোটালটা ঘুরি, তাহলে কি এটা 1 পাই, এটা 1 পাই, কয় পাই? 2 পাই, 2 পাই। আমি 2 পাই থেকে যদি এই থিটাটুকু বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি কতটুকু মান পাবো? এতটুকুর ভ্যালু পাবো। বোঝা গেছে? যে 2 পাই থেকে যদি থিটাটা বাদ দিই, তাহলে আমি কি পাবো? এই থিটা প্রাইমটা পেয়ে যাবো। এই যে থিটা প্রাইমটা পেয়ে যাবো। তার মানে কি টোটাল আমার থিটা প্রাইম পাওয়ার জন্য কি করতে হবে? থিটা প্রাইম পাওয়ার জন্য আমাকে করতে হবে কি? 2 পাই যদি আমরা ঘুরি, 2 পাই থেকে এই থিটাটা কি করতে হবে? বাদ দিতে হবে। আর এই থিটার মানে কত? এই থিটা মানেই হচ্ছে যে থিটা মানেই হচ্ছে tan ইনভার্স কত? y বাই x, tan ইনভার্স y বাই x। এটা কোন চতুর্ভাগের জন্য? কোন বিন্দু যদি চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলে থিটাটা আমরা এভাবে বের করতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো। একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা জানাও। আমরা দুই একটা ম্যাথ প্রবলেম দেখলে ব্যাপারগুলো, কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, এতটুকু এই বেসিক গুলো বুঝছো কিনা একটু জানাও। একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে, যেগুলো বুঝছো কিনা। জি জি, ধন্যবাদ সবাইকে, বুঝছো, আলহামদুলিল্লাহ। এখন আমরা দুইটা ম্যাথ প্রবলেম দেখলে
এটা আশা করি তোমাদের আর প্রবলেম থাকবে না, এবং এখান থেকে আশা করতেছি যে কোশ্চেন যদি হয় এখান থেকে আশা করি যে কোনো কোশ্চেন আমরা আনসার করতে পারবো। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, একটা ম্যাথ প্রবলেম নিয়ে নিই, তাহলে একটা ম্যাথ প্রবলেম নিলে ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে, আরো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা যা শিখলাম তা আসলে সত্যি কিনা বা এটা আমাদের হইল কিনা। একটা ম্যাথ প্রবলেম আমরা করে ফেলি। আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -1, √3 কত, -1, √3 এটা আমাকে দেওয়া আছে। আমাকে বলছে পোলার স্থানাঙ্ক কত, পোলার স্থানাঙ্ক কত সেটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। এটা কিন্তু কোন এক ইউনিভার্সিটিতে, কয়েকটা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন হচ্ছে এটা, বিগত বছরে কয়েকটা ইউনিভার্সিটিতে কোশ্চেনগুলো আসছে। আমি কি বলছে, কোন একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় কেমনে বুঝবো, যে ভাই এখানে তো x আর y দেওয়া আছে, x আর y দেওয়া, তার মানে এটা দেখে আমরা বুঝতেছি এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় স্থানাঙ্ক। আমাকে যেতে হবে কোথায়, যেতে হবে পোলার স্থানাঙ্কতে, যেতে হবে কোথায়, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক মানে কি, পোলার স্থানাঙ্ক মানে ভাই আর আর থিটাতে যাইতে হবে। পোলার স্থানাঙ্ক মানে কোথায় যাইতে হবে, আর আর থিটা যাইতে হবে। তাহলে আমরা একটু আগে কি শিখছি, আর আর থিটা কেমনে জানা বের করে, r ইকুয়াল টু কি শিখছি, √x² + y²। এটা দ্বারা কি ইজিলি আমরা কি করতে পারি, আরটা বের করতে পারি, তাই না? এখন কথা হচ্ছে ভাই থিটা, এই থিটাটা কেমনে হবে, থিটা বের করার সিস্টেমগুলো তোমাদের আমি অলরেডি তোমাদের আমি শিখাই দিয়েছি। খেয়াল করো, এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে, একটু এটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথ প্রবলেম সলভ। এই বিন্দুটার অবস্থান কিন্তু আছে, খেয়াল করো, এই বিন্দুর অবস্থান আছে দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? -1 মানে কি, নেগেটিভ দিয়ে কিছু একটা আসবে x এর দিকে, √3 পজিটিভ, তার মানে কি উপরে দিয়ে কিছু একটা যাবে, তার মানে কি এইরকম একটা অবস্থানে এই বিন্দুটা আছে। তাহলে এইরকম বিন্দুতে অবস্থান থাকলে আমরা থিটাটা কেমনে বের করি, যে পাই থেকে tan ইনভার্স সামথিং কি করি, বিয়োগ করি। আসলে আমরা করি যে থিটাটা আমরা বের করি, থিটা প্রাইমটা বের করি, যে বা থিটা প্রাইম বা থিটা যদি বের করি, তাহলে কেমনে করব, যে পাই থেকে বা 180 থেকে পাই মাইনাস tan ইনভার্স পাই মাইনাস tan ইনভার্স y বাই x কত, সরি y কত, √3, x কত, -1, এর কি মডুলাস। তার মানে এখান থেকে কি লেখা যায়, পাই মাইনাস tan ইনভার্স কত, √3, tan ইনভার্স √3 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কি, এই tan ইনভার্স √3 ভ্যালু কত, 60 ডিগ্রি, এর ভ্যালু কত, 60 ডিগ্রি। অনেকে যদি না বুঝো তাহলে একটু বুঝাই দিই, পাই মাইনাস tan ইনভার্স √3 এর কি লেখা যায়, tan π/6 বা tan 30 লেখা যায় না, এই tan কেটে গেলে থাকে কি, π/6, সরি π/3, ঠিক আছে, π/3, 60 ডিগ্রি। tan আর tan ইনভার্স কেটে গেলে শুধু থাকতেছে কি, π/3। তাহলে आंसर কত, পাই মাইনাস π/3। এটা করলে কত আসে, এটা করলে আসে 3 আর 3 পাই মাইনাস পাই বা 2 π/3, এটাই আমার কি आंसर। তাহলে আর থিটা কত, আর আমরা অলরেডি আমরা বের করি নাই, সরি আরটা একটু বের করে ফেলি, x² + y², x² মানে কত, -1 হোল স্কয়ার প্লাস y² কত, √3 হোল স্কয়ার। এটা করলে কত আসে, এটা করলে আসে কত, 2, এটা করলে আসে কত, 2। তাহলে আর থিটাটা কত, আর হচ্ছে 2, থিটাটা হচ্ছে কত, twice π/3। আশা করি বুঝতে পারছো। তার মানে আমাকে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া ছিল কিসের, কার্টেসিয়ান। আমরা কোথায় আসছি, আমরা পোলারে আসছি। এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। এখন এখানে যদি তোমাকে যে কোনো কিছু ঘুরাই দেয়, মনে করো তোমাকে দিল যে ভাই এখানে -1 √3 না দিয়ে দিল -1 -√3, তাহলে করতে পারবো না, তাহলে তো ইজিলি করতে পারবো। আমার আর তো আর চেঞ্জ হবে না, কারণ স্কয়ার হয়ে গেলে আর তো আমার সেম থাকবে। চেঞ্জ কোথায় হবে, চেঞ্জ হবে শুধু থিটাতে। থিটার কাহিনী কি করবে, এই স্থানাঙ্ক ব্যবস্থা যখন দিবে তখন বিন্দুটা কোন চতুর্ভাগে থাকবে, বিন্দুটা অবশ্যই থাকবে কি, তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা জাস্ট পায়ের সাথে আমরা থিটাটা কি করব, যোগ করে দেব। পায়ের সাথে থিটাটা কি করব, আমরা যোগ করে দেব। তার মানে জাস্ট পায়ের সাথে থিটাটা কি করব, যোগ করব। এখন যদি এটা চতুর্থ চতুর্ভাগে থাকে তাও কোনো প্যারা নেই, তাও ইজিলি করতে পারবো।
ওকে, আশা করি বুঝতে পারছো। একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, একটু কমেন্ট করে জানাও, আমরা সামনের দিকে আরো আগাবো। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, সামনের দিকে আগাই। নাহিদ কমেন্ট করছে জি ভাইয়া বুঝছি। মুন্নি কমেন্ট করছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া, ওকে, আশা করি বুঝছো সবাই। না বুঝলে একটু সময় নিয়ে পরে ভিডিওটা দেখো, আশা করি ইজিলি আরো বুঝতে পারবো, কোনো সমস্যা থাকবে না। তাহলে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আমাদের ইউনিভার্সিটিতে আসবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিভিন্ন ইউনিভার্সিটিতে বুঝছো, এগুলো ইউনিভার্সিটি কি করবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার মতো কোশ্চেন, বা এখান থেকে চাইলেই তারা কি করে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, খুব ভালো একটা জিনিস। এরপরে আমরা যেটা শিখবো সেটা কি, এরপরে আমরা শিখবো দূরত্ব সম্পর্কিত বিভিন্ন সমস্যা। দূরত্ব সম্পর্কিত, দূরত্ব রিলেটেড, এর মানে কি দুইটা বিন্দুর দূরত্ব বা এইগুলো নিয়ে আর কি কাজ করা যায় এই সব আমরা শিখবো। ঠিক আছে, তার মানে কি মেইনলি আমরা শিখবো কি দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়, দূরত্বটা কার, দূরত্বটা কার, দূরত্ব হবে কার, বিন্দুর, দূরত্ব কার হবে বিন্দুর। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে নির্ণয় করা যায় সেটা শিখবো। এটা তো আমরা একদম মানে ক্লাস 9-10 থেকেই জানি যে দুইটা বিন্দুর দূরত্ব কেমনে বের করা যায়। যে একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এই একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2। ঠিক আছে, আমাকে এই দূরত্বটা বের করতে বলছে, আমাকে এই দূরত্বটা বের করতে বলছে। তো এই দূরত্ব বা ডিসটেন্স d ইকুয়াল টু কি লেখা যায়, আমরা জানি যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা তো আশা করি সবাই জানি আমরা। ঠিক আছে, তো এটা আমার নিয়ে আর মাথা ব্যথা নেই, এটা জাস্ট মনে রেখো, এটা আশা করি সবাই জানি। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি দুইটা বিন্দু দেওয়া থাকলে এটা মধ্যবিন্দুটা নির্ণয় করা শিখবো। ঠিক আছে, মধ্যবিন্দুটা কেমনে নির্ণয় করে সেটা আমরা শিখবো। ওকে, তার মানে কি শিখবো মূলত আমরা শিখবো মূলত মধ্যবিন্দু নির্ণয় করা। মধ্যবিন্দু নির্ণয় করা, তার মানে আমার একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে আমাকে, এটা কত x1 y1 বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2। আমরা বের করব কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু কোথায় থাকে, মধ্যবিন্দু একদম কোথায় থাকে, মাঝামাঝি অবস্থানে থাকে। মধ্যবিন্দু কোথায় থাকে, একদম মাঝামাঝি অবস্থানে। এটা আমার কোন বিন্দু, মধ্যবিন্দু। মধ্যবিন্দু, এটা আমার মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু তো একটা বিন্দু, তার মানে এটা একটা স্থানাঙ্ক আছে, তার মানে সেই স্থানাঙ্কটা কত x আর y। আমি ধরে নিলাম সেটা কত x আর y। আমি অ্যাকচুয়ালি কি বের করব, x আর y বের করব। এটা x বের করার সিস্টেম কি, বা x এর স্থানাঙ্কটা বের করার সিস্টেম কি, x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত 2। একই ভাবে y ইকুয়াল টু কি লিখতে পারি, y ইকুয়াল টু আমরা লিখতে পারি y1 প্লাস y2 ডিভাইডেড বাই কত 2। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা কি করতে পারি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা কি করতে পারি, বের করতে পারি। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো। এগুলো জাস্ট ফর্মুলা, একটু মনে রাখো আর কি, ভবিষ্যতে বা এগুলো মূলত আমাদের একটু সামনে দিয়ে কাজে লাগবে। সামনে যখন আমরা আরো অনেক রকমের বা বিভিন্ন রকমের ম্যাথ সলভ করব, তখন আমরা খুব দেখবো প্রায় আমাদের এই কথাটা আসতেছে মধ্যবিন্দু, বা আমাদের ম্যাথ সলভ করতে লাগলে প্রায় আমাদের মধ্যবিন্দুটা বের করা লাগতেছে। এই জন্য অ্যাকচুয়ালি আর কি শেখানো। ওকে, এখন এই মধ্যবিন্দুটা আমাদের এইভাবে খুব কম আসে, মাঝে মধ্যে আসে আর কি, মাঝে মধ্যে দেয় যে মধ্যবিন্দু বের করতে, তো এই আশা ছেড়ে দাও যে একদম ডিরেক্ট মধ্যবিন্দু বের করতে দিবে, এরকম আশা ছেড়ে দাও যে এরকম দিবে না। ঠিক আছে, এত সহজ করবে না। করতে পারে কি মধ্যবিন্দু দিয়েই কোশ্চেন করবে, কিন্তু কি করবে মধ্যবিন্দু বের করতে দিবে না, মধ্যবিন্দু বলে দিয়ে আরেক বিন্দু বের করতে পারবে। কি করবে, মধ্যবিন্দু বলে দিবে, দিয়ে অন্য একটা বিন্দু বের করতে পারবে। তার মানে কেমন কোশ্চেন হইতে পারে, খেয়াল করো। আমাকে মনে করো, তোমাকে যদি এখন আমি বলি যেটা বিন্দু আমি তোমাকে বললাম যে একটা 2,4 আর একটা কত, আরেকটা মনে করো 4,6, দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছি। এখন তোমাকে যদি আমি বলি ভাই এটার মধ্যবিন্দু কত, এই মধ্যবিন্দুটা কত, তাহলে তুমি কি করবা, x এর স্থানাঙ্ক আর x এর স্থানাঙ্ক যোগ করে দুইটা ভাগ দিলা। তাহলে 4 আর 2 যোগ করে দুইটা ভাগ দিলে কত, 4 2 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত, এটা 3। মানে x এর স্থান মধ্যবিন্দুতে x এর স্থানাঙ্ক কত 3। আরেকটা কত 6 আর 4 কি করলাম
যোগ করলাম, 6 আর 4 যোগ করে কি করব 2 দিয়ে ভাগ করব, 6 4 কত 10, 2 দিয়ে ভাগ করলে কত থাকে 5। ঠিক আছে, তার মানে মধ্যবিন্দু কত 3,5। এখন আমাদের করবে কি, আমাদের করবে যে এইরকম প্রবলেম, এই মধ্যবিন্দু ডাইরেক্ট দিবে না, মধ্যবিন্দু না দিয়ে অন্য কোন একটা বিন্দু দিবে, যে মধ্যবিন্দু আমাদের মধ্যবিন্দু আমাকে ডাইরেক্ট দিয়ে দিবে, দিয়ে বলবে কি অপর প্রান্ত বিন্দু বের করতে। ঠিক আছে, অপর প্রান্ত বিন্দু কোনটা, আপনারা এই প্রবলেমটা একটু ঘুরাই দিন। আমাকে কি বলে, আমি জানি এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, আর এটা কি মধ্যবিন্দু। আমাকে দিবে কি এই বিন্দু আর এই মধ্যবিন্দু দিবে এবং অপর প্রান্ত বিন্দু আমাকে বের করতে বলবে। এর মানে কি, এর মানে আমাকে দিবে, মনে করো এই বিন্দু দিল 1,2, এটা মনে করে দিল আমার 2,4, 2,4 এখন কোন বিন্দু, মধ্যবিন্দু, দিয়ে বলবে যে একটি রেখা একটি প্রান্ত বিন্দু কত 1,2, আমার মধ্যবিন্দু 2,4 হইলে আমার অপর প্রান্ত বিন্দুটা কত সেটা আমাকে বের করতে হবে। অপর প্রান্ত বিন্দু মানে আমার এই বিন্দুটা আমাকে বের করতে বলবে। ঠিক আছে, তো আমরা এখন যেহেতু সূত্র জানি, আমরা সবাই কি করব, যে ভাই মধ্যবিন্দু সূত্র তো জানি যে x = x1 + x2 / 2। এখান থেকে আমরা তো মধ্যবিন্দু x এর মান জানি কত 2, এখানে বসাই দিব, আবার একটা বিন্দু জানি x1, এটাও বসাই দিব, তারপরে কি করব x2 বের করব। তো এই প্রসেসও আমরা বের করতে পারবো, তবে আমরা চেষ্টা করব কি এই প্রসেসগুলো অ্যাভয়েড করার। আমরা নতুন একটা প্রসেস শিখব যে কিভাবে খুব ইজিলি দেখে দেখে সলভ করা যায়। ঠিক আছে, দেখে দেখে কি করা যায়, সলভ করা যায়। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এই বিন্দু তিনটার নাম দিই a b c, তাহলে ব্যাপারগুলো আরো ইজি হবে আমাদের। ঠিক আছে, এখন খেয়াল করো এই মধ্যবিন্দু মানে কি, মধ্যবিন্দু মানে a বিন্দু থেকে b বিন্দুর পরিবর্তন যতটুকু হবে, b থেকে c এর পরিবর্তন ঠিক ততটুকুই হবে না, অবশ্যই ততটুকুই হবে। ঠিক আছে, আবার আমি উল্টো ভাবে বলতে পারি যে c থেকে b এর পরিবর্তন যতটুকু হবে, b থেকে a এর পরিবর্তন ঠিক কি হবে, ততটুকুই হবে। তো এই প্রবলেম বা এই কনসেপ্টে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, কি বাড়লে যোগ আর কি কমলে বিয়োগ। ওকে, এই দুইটা জিনিস আমরা কি করবো, মাথায় রাখবো, বাড়লে যোগ কমলে বিয়োগ। ওকে, এখন খেয়াল করো a বিন্দু আর b বিন্দু, এই দুই বিন্দুর যে x এর স্থানাঙ্ক আছে কত 1 আর 2, এই দুইটার কাহিনী থেকে, এই দুইটার মধ্যে কি কাহিনী ঘটছে খেয়াল করো। 1 থেকে 2, 1 থেকে কত বাইরে 2 হয়েছে, 1 থেকে কত বাইরে 2 হয়েছে, 1 বাইরে 2 হয়েছে। তার মানে 2 থেকে 1 বাইরে এখানে কত হবে, 2 থেকে 1 বাইরে এখানে কত হবে 3। ওকে, কেন একবার আমি কি বলছি, বাড়লে যোগ, যেহেতু বাড়ছে তাই কি করছি, যোগ করে দিছি। ওকে, এখন দ্বিতীয় স্থানাঙ্ক কত 2, 2 থেকে 4 বাড়ছে না কমছে, বাড়ছে, কত বাড়ছে 2 বাড়ছে, তাহলে 4 থেকে 2 বাইরে কত হবে 6। ঠিক আছে, 4 থেকে 2 বাইরে কত হবে 6, তার মানে অপর প্রান্ত বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা দেখে দেখে কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলবো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, ওকে, আচ্ছা, এই দূরত্ব রিলেটেড আরো কিছু আমরা দেখবো। অনেকে অনেক কিছু মনে করে যে মনে রাখে, বা অনেক টিচাররাও আছে যারা মনে রাখায় যে এই লাইনগুলো তোমরা মনে রাখবা, তাহলে দেখা যাচ্ছে প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আমরা কি করবো, মনে রাখবো ভাই কম, অনেক জিনিস তো আছে আমাদের, ফিজিক্স কেমিস্ট্রি আছে, এরপরে বায়োলজি আছে, তারপরে আবার ম্যাথ, ভাই এত জিনিস কেমনে মনে রাখবো। তো আমরা চেষ্টা করবো কি সরল লেখা বা এই রিলেটেড যে জিনিসগুলো আছে, আমরা ম্যাথ বই যেগুলো শিখবো, এগুলো আমরা কি একটু টেকনিক খাটাই, একটু ভিজুয়ালাইজ করে আমরা মনে রাখবো। জাস্ট মনের মধ্যে চিত্রগুলো আঁকাবো, চিত্রগুলো আঁকাইলে হয় কি এই ব্যাপারগুলো খুব ইজিলি আমরা কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এই দূরত্ব সম্পর্কিত এই সমস্যার থেকে আরেকটা সমস্যা আসে, অনেকে মনে রাখে যে কোনো একটা বিন্দু মনে করো আমাকে দেওয়া আছে, একটা বিন্দু আমাকে দেওয়া আছে, বিন্দু স্থানাঙ্ক কত pxy, সাপোজ এই বিন্দুর নাম হচ্ছে p, যেটার স্থানাঙ্ক কত x আর y। আমাকে এটা কোন অক্ষ, x অক্ষ, এটা কোন অক্ষ, y অক্ষ। আমাকে বলছে যে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, x অক্ষ থেকে এই বিন্দুটার কত দূরত্ব কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো তো ভাই, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, x অক্ষ কোনটা, এইটা, এইখান থেকে যদি এই বিন্দুতে যায় তার মানে কি কতটুকু দূরত্ব, কতটুকু অ্যাকচুয়ালি এতটুকু। আর এতটুকু বলতে আমি কি বোঝাই, এতটুকু মানে তো ভাই আমার y। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি না এখন যে x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কত, y ইকুয়াল টু y, বা এটা আমরা কি বলতে পারি কোটি।
এটা অনেকে কি করে মুখস্থ রাখে, এটা আমরা মুখস্থ করবো, আমরা দেখতেই তো পাইতেছি যে x অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব কত y। একই কাহিনী যদি আমি y অক্ষ থেকে বলি যে y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, তাহলে কি বলবা? তাহলে তোমরা কি বলবা? y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? অবশ্যই ভাই এতটুকু y অক্ষ থেকে আমি যে এই বিন্দু যেতে চাই তার মানে আমাকে এতটুকু দূরত্ব যাইতে হবে, তাহলে এই দূরত্বকে আমরা কি বলবো? x, বা এটাকে আমরা কি বলবো? ভুজ। তার মানে আমি বলতে পারি যে y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে x বা কত? ভুজের সমান। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু জাস্ট চিত্র দিয়ে যদি মনে রাখি তাহলে আমাদের জন্য আরো ইজি হয়। আমাদের অনেক রকম ম্যাথ আছে, আমরা এই রিলেটেড একটু পরে আমরা ম্যাথগুলো করব। আশা করি বুঝতে পারছো এটা। একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, একটু কমেন্ট করে জানাও এই ব্যাপারগুলো, ঠিক আছে? কারণ এখনই আমরা সামনের দিকে এই রিলেটেড কিছু ম্যাথ করব। একটু বুঝছো কিনা জানাও, একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা। নিশাদ সান্না কমেন্ট করছে জি, একটু কমেন্ট করে জানাও। ওকে, বুঝছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। কেউ বুঝতে বলতেছে না যে ভাই বুঝি না, মাঝে মধ্যে একটু বলো যে ভাই বুঝি না, সবাই বুঝলে তো সমস্যা। আচ্ছা, এই রিলেটেড একটা কোশ্চেন আমরা কি করি, আমরা একটা কোশ্চেন নিয়ে নিই, তাইলে আমরা কি খুব আরো ভালোভাবে এটা বুঝতে পারবো যে কি টাইপের কোশ্চেন আমাদের অ্যাডমিশনে আসতে পারে। ঠিক আছে? ওকে, এখন মনে করো আমাকে একটা কোশ্চেন দিছে যে এক্স অক্ষ, আমাদের একটা কোশ্চেন আসছে কি এক্স অক্ষ এবং 3,2 এ বিন্দু হতে এক্স অক্ষ এবং 3,2 বিন্দু হতে 4,a বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান কত? a এর মান কত? এই টাইপের কোশ্চেন ভাই একটু স্টার মার্ক দিয়ে রাখো, প্রচুর আসে এগুলো কি প্রচুর আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রচুর আসে এই টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে? দেখো একদম ইজি জাস্ট প্রচুর আসে পরীক্ষায়। খেয়াল করো কি বলছে, এক্স অক্ষ এবং 3,2 বিন্দু হতে 4,a বিন্দুর দূরত্ব কত সমান হইলে a এর মানটা কত? ঠিক আছে? এখন আমি সবাইকে সাজেস্ট একটু আগে বললাম যে সবাই তোমরা কি করবা, যে সরলরেখার রিলেটেড যে প্রবলেমগুলো আছে একটু চিত্র আঁকানোর চেষ্টা করবা। ঠিক আছে? প্রথম দিকে কি করবা, তোমরা এখন ইনিশিয়াল ফেজে একটু খাতায় আঁকানোর চেষ্টা করবা, এরপরে দেখবা কি তোমরা মনের মধ্যে আগাইতে পারতেছো বা চিন্তা করে আগাইতে পারতেছো যে এই ব্যাপারটা হচ্ছে এটা বা এরকম কিছু একটা হবে। তাহলে খেয়াল করো কি বলছে, এক্স অক্ষ এবং 3, বিন্দু হতে একটা বিন্দুর দূরত্ব। আমি যদি একটু চিত্রটা আঁকাই দেখো একদম ইজিলি ম্যাথটা বুঝতে হবে। এক্স অক্ষ কোনটা? এইটা এক্স অক্ষ এবং 3,2 মনে করি এরকম একটা পয়েন্ট আছে 3,2, তার মানে এই 3,2 আমি দেখে দিলাম 3,2 এই বিন্দু হতে আরেকটা বিন্দু কত 4, তাহলে 4, কোনটা? এটা এরকম একটা জায়গায় কত আছে 4, আছে। বলছে এই বিন্দুর দূরত্ব সমান হলে, এর মানে কি বুঝাইছে? এর মানে বুঝাইছে এই 3,2 বিন্দু থেকে এর দূরত্ব এবং এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব পরস্পর কি সমান। তার মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর কি ইকুয়াল। তার মানে আমরা কি করতে পারি, আমরা দুইটা বিন্দু জানি, দুইটা বিন্দু থেকে দুইটা বিন্দু দূরত্ব বের করতে পারি না? পারি। আবার আমরা একটু আগে শিখলাম যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত, এর কোটির সমান, মানে কত কার সমান? এর সমান। দেখো আমার ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। এই কনসেপ্টে যদি আমি জাস্ট খালি ক্যালকুলেশন করি আমার ম্যাথ শেষ। তার মানে আমার কাজ করতে হবে কি এই দুই বিন্দুর দূরত্ব এবং এক্স অক্ষ থেকে এটার দূরত্বটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা বের করে ফেলি যে 3,2 আর 4,a এই দুই বিন্দুর দূরত্ব কত? তাহলে রুট ওভার 4 - 3 হোল স্কয়ার প্লাস a - 2 হোল স্কয়ার। এটা কার কার দূরত্ব? 3,2 আর 4,a এর দূরত্ব। এই দূরত্ব আর এই দূরত্ব কি পরস্পর সমান, তার মানে ইকুয়াল। এই দূরত্বটা কত? a। খেয়াল করো এইটা আমার ফর্মুলা চলে আসছে বা আমার একটা ফরম্যাট চলে আসছে। এখন এই ফরম্যাটটা কি আমরা সলভ করলেই, এটা তোমাদের বাড়ি কাজ, তোমরা এটা করবা, এটা সলভ করলেই কিন্তু আমার a এর মানটা চলে আসবে। a এর মান চলে আসলে সেটাই আমার কি আনসার, a এর মানটা চলে আসলে সেটাই আমার আনসার। আশা করি বুঝছো। এই রিলেটেড অনেক প্রবলেম আছে। এখন ভাই এখানে যদি x অক্ষ না দিয়ে y অক্ষ দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু ম্যাথটা আমরা করতে পারবো। x অক্ষ না দিয়ে যদি y অক্ষ দেয় তাহলে কিন্তু ম্যাথটা করতে পারবো। অবশ্যই যখন y অক্ষ দিবে তখন আমার এই স্থানাঙ্কটা কিন্তু তারা কি করতে পারবে, চেঞ্জ করে দিতে হবে।
এই স্থানাঙ্কটা আমরা কি করবে, চেঞ্জ করে দিবে। ওকে, তাহলে আশা করি এই টাইপের যদি কোনো প্রবলেম আসে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন একটু বুঝছো কিনা এটা একটু বুঝছো কিনা একটু জানাও আমাকে, এটা বুঝছো কিনা একটু জানাও। না, নাম জিজ্ঞেস করছি। নামটা কি বলছে? আচ্ছা, একজন কমেন্ট করছে ভাই আপনার নামটা জানি না। আমার নাম হচ্ছে শামসুজ্জোহা, তোমরা আমাকে জোহা ভাইয়া বলেই ডাকবে, সবাই জোহাই ডাকে। আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। ঠিক আছে, জি ভাইয়া, জি ভাইয়া। কমপ্লেক্স আসতেছে সামনে। ও কমেন্ট করছে কমপ্লেক্স আসতেছে সামনে, হয়তো তখন বলবো বুঝিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার কমেন্টের আশায় থাকলাম যে তুমি কখন কমেন্ট করবে যে বুঝি নাই, তখন একটু ভালো করে বুঝাই দেবো। ওকে, আরেকবার বুঝান ভাইয়া, কোনটা আরেকবার বুঝাবো? লাইটের ফোকাস করে ওই জায়গায় লেখা দেখতে প্রবলেম হয়। কোন জায়গায় পড়ে ভাই? লাইট অফ করে দাও। লাইট অফ। ওকে, এখন আশা করি আর কোনো লাইট নাই, লাইটে ফোকাস করতেছে না, এখন আশা করি বুঝতে পারবো। ওকে, এবার ঠিক আছে ভাইয়া। নূর আলম কমেন্ট করছে এইটাই আবার একটু বুঝাই দিতে বলতেছো। ওকে, একটু কোশ্চেনটা ভাই ভালো করে পড়। কোশ্চেনটা কি বলছে, x অক্ষ এবং 3,2 বিন্দু হইতে 4,a বিন্দু দূরত্ব সমান হইলে a এর মান কত বের করো। ঠিক আছে, তার মানে কি বলছে যে x অক্ষ এবং 3,2 বিন্দু হতে, এই হতের জায়গায় একটু অনেক কি কর মার্ক করে রাখো, এই হতের জায়গায় অনেক কাহিনী। ঠিক আছে, তার মানে কি এই বিন্দু দূরত্বটা কোথা থেকে বের করতে হবে, 3,2 থেকে এটার দূরত্ব লাগবে এবং x অক্ষ থেকেও কার লাগবে, এর দূরত্ব লাগবে। এই দূরত্বটা কি হবে, পরস্পর ইকুয়াল হবে, পরস্পর কি হবে, ইকুয়াল হবে। এই কাহিনীটাই আমরা ঘটাইছি কি, আগে একটু চিত্র দ্বারা আমরা বুঝছি যে কি কাহিনী হইতেছে, তারপরে আমরা জাস্ট ম্যাথ সলভ করছি। আশা করি এখন বুঝতে পারছো। কোশ্চেনটা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। ওকে ভাইয়া, চিত্রটা আবার বুঝান, চিত্রটা আবার বুঝান। আচ্ছা, দেখাইতেছি, আবার দেখাইতেছি। খেয়াল করো, x অক্ষ y অক্ষ আছে, আমাকে কি বলছে, x অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব এবং আরেকটা x অক্ষ এবং 3,2 বিন্দু হইতে 4,a বিন্দুর দূরত্ব। তো x অক্ষ কোনটা, x অক্ষ হচ্ছে আমরা এটা তো আমরা বুঝতেই পারতেছি। 3,2 বিন্দুটা কোথায়, 3,2 বিন্দু অবশ্যই প্রথম চতুর্ভাগে কোন একটা জায়গায় আছে। আমি ধরে নিচ্ছি যে 1 2 3 এই জায়গায় এরকম পজিশন কত, 3,2, আমি এটা ধরে নিলাম। এটা কত আমার 3,2। ঠিক আছে, এখন আবার বলছে কি, এই 3,2 বিন্দু হতে 4a বিন্দুর দূরত্ব, কোন বিন্দু দূরত্ব, 4,a। 4,a কোথায়, 1 2 3 4, a মনে করো কোন একটা পজিশন, এরকম একটা পজিশনে আছে। তো আমি তো জানি না, আমি ধরে নিলাম এটা কত, 4,a। ঠিক আছে, তার মানে দুইটা বিন্দু আর পেয়ে গেছে। এখন বলছে কি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কোনটা, এটা, এবং এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কোনটা, এটা। এই দুইটা পরস্পর কি আমার ইকুয়াল, পরস্পর কি আমার ইকুয়াল। তার মানে আমি এই দুই বিন্দুর দূরত্ব কিভাবে বের করব, দূরত্ব নির্ণয় সূত্র থেকে বের করব। এবং x অক্ষ থেকে এই 4,a এর দূরত্বটা কত, 4,a একটু আগে আমরা কি দেখছি, x অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কি, তার কোটির সমান। এখানে কোটিটা কত, 4টা ভুজ, কোটিটা কত, a। তার মানে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত আমার, অবশ্যই তার কোটির সমান, মানে কত, a এর সমান। এখানে কি লিখছি, a লিখছি। আশা করি এখন ক্লিয়ারলি বুঝতে পারছো। না বুঝলে একটু আগের যে তোমার কনসেপ্ট গুলো দেখাইলাম ওইটা একটু দেখো, তাহলে ইজিলি বুঝবা। ওকে, এখন আরেকটু আমরা ভালো জিনিস শিখবো, আরেকটু মজার ব্যাপারগুলো শিখবো। কোনটা, অনুপাত। অনুপাত রিলেটেড প্রবলেম আমরা শিখবো। কি রিলেটেড প্রবলেম, অনুপাত রিলেটেড প্রবলেম গুলো আমরা শিখবো। ঠিক আছে,
অনুপাত, এই প্রবলেমগুলো কি আসবে, আমাকে আসবে কি দুইটা জিনিস আমার বারবারই আসবে। কি কথা আসবে? দুইটা কথা হচ্ছে, একটা হচ্ছে অন্তবিভক্তিকরণ, অন্তবিভক্তি, আর একটা কি বহির্বিভক্তি, আর একটা কি বহির্বিভক্তি। ঠিক আছে, তো আমরা একটা শিখলে আর একটা ইজিলি শিখতে পারবো, একটা শিখলে আর একটা ইজিলি শিখতে পারবো। আমরা প্রথমে মনে করে শিখলাম কি, শিখতেছি কি অন্তবিভক্তিকরণটা কি সেটা শিখবো, অন্তবিভক্তিকরণটা কি সেটা শিখবো। এই কাহিনীটা কি, একটা সরল রেখা আছে, দুইটা প্রান্ত বিন্দু আছে, প্রান্ত বিন্দু মনে করে একটা x1 y1 আর একটা কত x2 y2, দুইটা প্রান্ত বিন্দু আছে। আমাকে অন্তবিভক্ত মানে হচ্ছে এই দুই প্রান্ত বিন্দুকে কোনো একটা বিন্দু যে কোনো জায়গায় হইতে পারে, আমি ধরলাম এইরকম পজিশনে একটা বিন্দু আছে, কোনো একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে কি করতেছে, অন্তবিভক্তিকরণ করতেছে। অন্ত মানে কি, মধ্যে দিয়ে কি করতেছে, এই সরলরেখাটাকে কি করতেছে, ভাগ করতেছে, মধ্যে দিয়ে ভাগ করতেছে। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দু আমি এখানে ধরছি, তোমরা চাইলে যে কোনো পজিশন ধরতে পারো, আমি তো সাপোজ ধরছি এই জায়গায়। তো এই বিন্দুটা আমি বলছি, এই বিন্দু একটা নাম দিয়ে দিই, এই বিন্দুর নাম মনে করো xy। তো xy বিন্দুটা এই প্রান্ত বিন্দু দ্বয়কে একটা নির্দিষ্ট অনুপাতে কি করছে, অন্তবিভক্তিকরণ করছে। নির্দিষ্ট অনুপাতটা কত, আমি ধরে নিলাম নির্দিষ্ট অনুপাত একটা m1 আর একটা কত m2, নির্দিষ্ট অনুপাতটা একটা ধরে নিলাম কত m1 আর একটা কত m2। এখন আমাকে ম্যাথ প্রবলেমে বলবে যে এই যে আমার অন্তবিভক্তিকরণ যে বিন্দুটা আছে, যে বিন্দুটা আমার অন্তবিভক্তিকরণ হইলো বা অন্তবিভক্তি হইলো, এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x আর y-টা আমাকে কি করতে হবে, বের করতে হবে, x আর y-টা বের করতে হবে। এখন এটা বের করার জন্য অনেকে ভাই ফর্মুলা মনে রাখে, আমরা কি করবো, কোনো ফর্মুলা মনে রাখবো না, আমরা এটা দেখে জাস্ট সলভ করবো, দেখে সলভ করবো। কিভাবে সলভ করবো, খেয়াল করো, আমাকে যদি বলে x এর স্থানাঙ্কটা বের করতে, এখন মনে রাখবা যে অন্তবিভক্তিকরণের ক্ষেত্রে সব সময় কি থাকবে, পজিটিভ হবে, সবসময় কি হবে, পজিটিভ হবে অন্তবিভক্তিকরণের ক্ষেত্রে। ঠিক আছে, আমি খেয়াল করবো অনুপাত কয়টা আছে, m1 m2। যখন আমি x বের করব তখন চোখ বন্ধ করে নিচে কি করবা, m1 প্লাস m2 আগে লিখে নিবা, m1 প্লাস m2 আগে লিখে নিবা। উপরেও কি রাখবা, m1 রাখবা, আর এই পাশে কি রাখবা, m2 রাখবা, মাঝখানে একটা কি রাখবা, প্লাস রাখবা। আমি যেহেতু বলছি অন্তবিভক্তিকরণের ক্ষেত্রে সব আমার কি পজিটিভ, সব প্লাস। এখন করব কি, আমরা এটাকে সূত্র করে মনে রাখবো না, আমরা করবো কি, যখন আমরা m1 নিব, আমরা কোনো একটা প্রবলেমে যখন m1 নিব, তখন m1 এর বিপরীত দিকে যে আছে তার সাথে গুণ করবো। খেয়াল করো, m1 আমরা নিছি, আমরা x নিয়ে কাজ করতে, তার মানে অবশ্যই এখন সব কি কনসিডার করবো, x কনসিডার করবো। ওকে, তাহলে আমরা m1 যখন নিতেছি, তাহলে m1 এর বিপরীতে x এর কি আছে, m1 এর বিপরীতে x এর আছে x2। তার মানে m1 এর সাথে কে গুণ করবো, কারে গুণ করবো, x2 রে গুণ করবো। ওকে, m1 এর সাথে গুণ করবো x2। আমরা যখন m2 নিব, আমরা যখন m2 নিয়ে কাজ করব, তাহলে m2 এর বিপরীতে কি আছে, x এর, m2 এর বিপরীতে x এর আছে কে, x1। তার মানে তখন আমরা কি বসাবো, এখানে x1 বসাবো, আর নিচে কত m1 প্লাস m2। তাহলে এখন ইজিলি y যদি বের করতে পারি, তাহলে y বের করতে পারবো না, অবশ্যই পারবো, যে m1 প্লাস m2 আমার নিচে হবে, নিচে আমার যোগ, উপরে আমি যখন m1 নিব, তখন y এর বিপরীত স্থানাঙ্ক কে আছে, বিপরীত পাশে y এর কে আছে, অবশ্যই y2 আছে, y2 প্লাস যখন m2 নিব, তখন এই পাশে বিপরীত পাশে কি আছে, y1। ওকে, আশা করি বুঝতে পারছো, এই ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এখন খেয়াল করো, অন্তবিভক্তিকরণ তো শিখলাম, যে ভাই এখন বহির্বিভক্তিকরণ ব্যাপারটা কি। বহির্বিভক্তিকরণ ব্যাপারটা কিচ্ছু না, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কোথায় থাকবে, এখন বাইরে থাকবে। ঠিক আছে, এই বিন্দুটা কোথায় থাকবে, এখন বাইরে থাকবে। তো এটার জন্য আমাকে আলাদা করে কিচ্ছু মনে রাখতে হবে না ভাই, জাস্ট খালি এতটুকু মনে রাখবো, সব প্রসেস সেম, খালি কি হবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ চিহ্নটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে এইখানে যে মাঝখানের যে প্লাসটা ছিল, সেটা কি হয়ে যাবে, এখন নেগেটিভ হয়ে যাবে। কার জন্য, বহির্বিভক্তিকরণের জন্য। এই পজিটিভটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, বহির্বিভক্তিকরণের জন্য কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তার মানে এই দুই সূত্র দিয়ে আমরা অন্তবিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ যে কোনো বিন্দু যদি আমাকে বের করতে বলে, আমরা ইজিলি কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, এগুলো একটু নোট ডাউন করে রাখো, এগুলো আমাদের লাগবে আর কি। ঠিক আছে, ওকে, একটু বুঝছো কিনা একটু বুঝাও, একটু কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা। ঠিক আছে, ওকে, একটা প্রবলেম করি আমরা, তাহলে আরো ইজিলি বুঝতে পারবো, তাহলে আমরা প্রবলেমটা করে ফেলি। ঠিক আছে, আমি
আমি আর বাংলা কিছু লিখলাম না, আমরা কোশ্চেনটা লিখলাম না, আমি জাস্ট চিত্র দিয়ে আমরা বুঝাই দিচ্ছি যে চিত্র দিয়ে কি কাহিনী হতে পারে, কোশ্চেনটা কেমন হইতে পারে। ঠিক আছে, আমাকে মনে করে বলছে এটা 1,4, এটা 9,12, কোন একটা বিন্দু আমার কি বলছে 3 আর 5 অনুপাতে কি করছে অন্তর্বিভক্তিকরণ করছে। তাহলে এই বিন্দুর নাম দিলাম A, এটা দিলাম B, আমাকে C, এটা x আর y, এটা ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু হোয়াট আমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, আমার কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে যে 1,4 এবং 9,12 দুইটা বিন্দু, কোন একটা বিন্দু বা সি বিন্দুকে 3:5 অনুপাতে কি করতেছে অন্তর্বিভক্তিকরণ করতেছে, 3:5 অনুপাতে কি করতেছে অন্তর্বিভক্তিকরণ করতেছে। তখন x এবং y এর স্থানাঙ্কটা কত সেটা আমাকে কি করো বের করতে বলেছে, x এবং y এর স্থানাঙ্কটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা তো অলরেডি কিন্তু সিস্টেম কিন্তু শিখে ফেলছি যে কিভাবে সলভ করা যায়। তার মানে আমরা এখন কিন্তু ইজিলি সলভ করতে পারবো। আমরা যদি x বের করতে চাই, আমরা কি করব, নিচে কি করা লাগে জানো, চোখ বন্ধ করে যোগ করা লাগে। তাহলে 3 + 5, নিচে কত 3 + 5। আবার আমরা যখন 3 নিয়ে কাজ করব তখন কার সাথে গুণ করব, বিপরীত পাশে x এর সাথে গুণ করব। বিপরীত পাশে x এর কি আছে 9, তার মানে 3 9 কত 27, 27। ঠিক আছে, একইভাবে যখন 5 নিব তখন এর বিপরীত পাশে কি আছে 1, এর বিপরীত পাশে কি আছে 1, তাহলে 5 ইনটু কত 1, তার মানে প্লাস কত 5, প্লাস কত 5, তাহলে ইকুয়াল টু কত লেখা যায় 7 5 12, 32 ডিভাইডেড বাই কত 8 ইকুয়াল টু কত 4, ইকুয়াল টু কত 4। খেয়াল করো x কিন্তু আমরা পেয়ে গেছি। একইভাবে y টা বের করতে পারবো না, এখন ইজিলি y বের করতে পারবো। y টা কেমনে বের করব, y টা নিচে তো চোখ বন্ধ করে 3 + 5 বা ইকুয়াল টু আমি একবারে লিখে ফেলি, এটা কত আমরা 8। একইভাবে 3 নিব, যখন আমরা 3 নিব তখন কার সাথে গুণ করব জানো, এর বিপরীতে y এর কি আছে 12 রে কি করলাম গুণ করে দিলাম, সূত্রের কি প্লাস, সূত্রে হচ্ছে প্লাস। যখন 5 নিব এর বিপরীতে কি আছে y এর 4, 5 * 4 ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা আছে সেটাই আমার কি आंसर। তার মানে আমি x এবং y কিন্তু অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো প্রবলেম। এই টাইপের প্রবলেমই আর কি আমাদের আসবে। ঠিক আছে, এই টাইপের প্রবলেমই আমাদের আসবে, যদি পরীক্ষা আসে তাহলে এই টাইপের প্রবলেমই আমাদের আসবে। একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, একটু জানাও। ঠিক আছে, বুঝছো কিনা জানাও। অনেকে খুব দ্রুতই করে ফেলছে, ধন্যবাদ সবাইকে। 4,7 4,7 মাইনাস ছিল না সূত্রে, না আপু মাইনাস তো ছিল না, মাইনাস ছিল কোথায়, মাইনাসটা ছিল বহিঃবিভক্তিকরণের জন্য। এটা আমরা কি করছি, আমাদের প্রবলেমটা বলছে অন্তর্বিভক্তিকরণ। আমাকে যদি বহিঃবিভক্তিকরণ বলতো তাহলে আমি এখানে কি করতাম মাইনাসটা দিতাম। আমাকে বলছে কি অন্তর্বিভক্তিকরণ, এটা বলছে। ওকে, ওকে, বুঝছো কিনা একটু জানাও, আমাকে কমেন্ট করে একটু জানাও যে প্রবলেম আর কোনো প্রবলেম আছে কিনা এই রিলেটেড। তাহলে আমি সামনের দিকে আগাবো। এই অনুপাত রিলেটেড আরো মজার মজার প্রবলেম আছে, একটু দেখবো। আচ্ছা, নতুন একটা টপিক আমরা এই অনুপাত থেকে নতুন একটা কেস আমরা শিখবো বা নতুন একটা টাইপ শিখবো। কি টাইপ শিখবো সেটা হচ্ছে কি বিন্দুদ্বয় অক্ষদ্বয়কে কি অনুপাতে বিভক্তিকরণ করবে বা অনুপাতে কিভাবে কি করবে সেটা আমরা দেখবো। এর মানে কি দুইটা বিন্দু, ঠিক আছে, অক্ষদ্বয় কোনটা, একটা x অক্ষ আর একটা কোন অক্ষ y অক্ষ। x অক্ষ এবং y অক্ষ দুইটা অক্ষ হচ্ছে x অক্ষ y অক্ষ, অক্ষদ্বয় আমরা পেয়ে গেছি। আমাদের বলছে কি বিন্দুদ্বয় মানে কি দুইটা বিন্দু। সাপোজ মনে করো একটা বিন্দু এই পজিশনে আছে আর একটা বিন্দু এই পজিশনে আছে, এই দুইটা বিন্দুর আমি কি করলাম অ্যাড করে দিলাম, দুইটা বিন্দুরে অ্যাড করে দিলাম। তার মানে এই বিন্দুটা x অক্ষ মানে কোন পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টকে কোন একটা অনুপাতে কি করছে বিভক্ত করছে না, অবশ্যই বিভক্ত করছে। একইভাবে এই দুই বিন্দু y অক্ষ যেটা আছে, y অক্ষকে কোন একটা অনুপাতে বিভক্ত করছে না, কোন একটা অনুপাতে বিভক্ত করছে। এই বিভক্তির পরিমাণটা কি, এখানে এটা নিয়ে অনেক অনেক কোশ্চেন আসে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব কয়েক মানে অনেক ইউনিভার্সিটিতে খুব বেশি কোশ্চেন আসে এই জায়গা থেকে। ঠিক আছে, তো এটা অনেকে অনেকভাবে মনে রাখে। তো আমরা চেষ্টা করবো একদম বেসিক থেকে এই প্রবলেমগুলো সলভ করার। ঠিক আছে, এখন আমাকে যদি বলে
বিন্দুদ্বয় কি করছে x অক্ষকে আবার কি করছে কি অনুপাতে বিভক্ত করছে সেটা দেখাতে বলছে। আমাকে কি বলছে বিন্দুদ্বয় x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে, কি অনুপাতে বিভক্ত করে সেটা কোন অক্ষকে বিন্দুদ্বয় x অক্ষকে। তাহলে x অক্ষ কোনটা এইটা, কারণ আমার কিন্তু এখন y অক্ষের মাথায় নেওয়া যাবে না, y অক্ষটা আমার বাদ, y অক্ষ ছাড়াই আমরা চিন্তা করব। তাহলে আমরা দুইটা বিন্দু মনে করলাম, এরকম একটা বিন্দু এইরকম পজিশনে একটা বিন্দু আছে, ওকে, এটা আমি অ্যাড করে দিলাম। তার মানে আমাকে বলছে x অক্ষ কোন অক্ষ, এই অক্ষের এই বিন্দুটি এই দুই বিন্দুকে কি অনুপাতে কি করছে ভাগ করছে সেটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে কি m1 আর m2, এটাই আমাকে বের করতে বলছে। আমাকে বের করতে বলছে কি m1 m2 ইকুয়াল টু কত হোয়াট, এটা আমাকে বের করতে বলছে যে দুটো সমান কত আমরা বের করতে বলছে। এখন এই টাইপের প্রবলেম করার জন্য মাথায় রাখবা, শুধু একটা জিনিস মাথায় রাখলে হবে যে ভাই আমরা তো সবসময় পছন্দ করি যে জানা ব্যাপারগুলো নিয়ে কাজ করা। আমরা এখানে করব কি, আমরা যে ব্যাপারটা জানি সেই ব্যাপার নিয়ে কাজ করব, জানা ব্যাপার নিয়ে কাজ করব, জানা ব্যাপার নিয়ে কি করব কাজ করব, ঠিক আছে। আমরা বুঝাবে কাম দিব না, আমরা কি করব জানা ব্যাপার নিয়ে কাজ করব, ওকে। তাহলে x অক্ষের উপরে আমার কি করছে একটা রেখা কি করছে x অক্ষকে ছেদ করছে, x অক্ষ কি করছে ছেদ করছে। তার মানে x অক্ষের উপরে একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কত, যে ভাই এখানে x এর তো একটা মান আছে, y এর ভ্যালুটা কত বলো তো, y এর ভ্যালুটা 0 না, x এর তো একটা মান আছে, এটা আমি বুঝতেছি যে x এর কিছু একটা ভ্যালু আমার এখানে আছে, সেটা আমি জানি না, কিন্তু y এর ভ্যালুটা কিন্তু আমি তুমি আমরা সবাই কিন্তু y এর ভ্যালুটা জানি, যে y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা কত 0, y এর ভ্যালুটা কত 0, ঠিক আছে, y এর ভ্যালুটা কত 0। তার মানে আমি কিন্তু এখানে একটা জানা ভ্যালু জেনে গেছি, কি ভ্যালু জানছি আমরা 0 ভ্যালুটা জেনে গেছি, মানে y এর ভ্যালুটা আমরা কি করছি জেনে গেছি 0। এখন এই y এর ভ্যালু বা 0 নিয়ে আমরা কি করব কাজ করব, ঠিক আছে, 0 নিয়ে আমরা কি করব কাজ করব। এখন মনে করো সাপোজ আমি দুইটা বিন্দু দিই, এখানে মনে করো আছে 1,2, এটা মনে করো আছে 3,4, ঠিক আছে, একটা আছে কি 1,2 আর একটা কত আছে 3,4, 1,2 3,4 আমাকে দুইটা বিন্দু দিছে, দিয়ে বলছে যে এই দুই বিন্দু x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে সেটা আমাকে বের করতে বলছে, কি অনুপাতে বিভক্ত করে। তো ঠিক আছে, তো ভাই আমি তো x এর ভ্যালু জানি না, আমি y এর ভ্যালু জানি, ঠিক আছে। তো আমি এই ব্যাপারটা একটু বাইরে নিয়ে আসি, একটু আলাদা করে এখানে একটু সুন্দর করে স্ট্রেট লাইন হিসেবে লিখবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি কি করলাম, আমার এই বিন্দুটা কত ছিল 1,2, এই বিন্দুটা রাখলাম এই পাশে, এই অপর প্রান্ত বিন্দু কত ছিল 3,4, অপর প্রান্ত বিন্দু ছিল 3,4, x অক্ষের উপর যে বিন্দুটা ছিল এটা কত ছিল x, 0, x অক্ষের উপর যে বিন্দুটা ছিল সেটা কত স্থানাঙ্ক কত x, 0। আমাকে বের করতে হবে কি m1 আর m2 কত সেটা বের করতে হবে, ঠিক আছে। এই রেখাটা তেরা রেখা ছিল, এটা একটু সোজা করছি আর কিচ্ছু করি। এখন আমরা বের করব m1 m2 টা কত সেটা বের করব, ওকে। এখন ওকে খেয়াল করো, এখন আমরা কার ভ্যালু জানি ভাই, এখানে আমরা কার ভ্যালু জানি, আমরা y এর ভ্যালুটা জানি, y মানে কত 0। আমি এখানে কি লিখছি ভাই, বুঝাবে কান দিব না, জানা ব্যাপার নিয়ে আমরা কাজ করব, যেটা জানি সেটাই আমরা বলবো। আমরা কি জানি y জানি, যেহেতু আমরা y জানি তার মানে আমরা শুধু এখন y নিয়ে কাজ করব, অন্যদিকে তাকাবোই না। তার মানে একটু আগে কিন্তু আমরা অন্তর্বিভক্তিকরণ কিভাবে বের করা যায় সেটা কিন্তু আমরা শিখছি, সূত্র কিন্তু আমরা জানি যে ভাই অন্তর্বিভক্তিকরণ এইভাবে বের করা যায়। তার মানে y এর স্থানাঙ্ক যদি আমি অন্তর্বিভক্তিকরণের মাধ্যমে বের করি কি লেখা যাইতে পারে, এখানে চিন্তা করো তো, আমি যদি y এর স্থানাঙ্ক বের করি, এই যে x আর y, এখানে তো y এর ভ্যালু কত 0, আমি আলাদা করে লিখতেছি, y এর ভ্যালুটা আমি বের করতেছি। y যখন বের করব তখন আমরা কি করতে পারি খেয়াল করো তো, m1 যখন নিব এর বিপরীত পাশে কি আছে 3 আছে, x সরি যেহেতু y নিয়ে কাজ করতেছি তার মানে y এর স্থানান্তরে আমার কি করতে হবে গুণ করতে হবে, বিপরীত পাশে y এর কি আছে 4, তার মানে 4 দিলাম, সূত্রে একটা কি দিলাম প্লাস। আমি যখন m2 নিতেছি তখন এর বিপরীত পাশে কি আছে y এর 2, এর বিপরীত পাশে কি আছে 2, 2 দ্বারা গুণ করলাম, আর নিচে কত m1 প্লাস m2। এখন দেখো তো ভাইয়া এই বিন্দুতে y এর ভ্যালুটা কত, y এর স্থানাঙ্ক বা y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা অবশ্যই 0, y এর ভ্যালুটা কত 0। তার মানে কি খেয়াল করো তো, এই পজিশন থেকে এই হরের সাথে 0 গুণ করলে কি এই পোরশনটা থাকে, এই পোরশনটা থাকে না, তাহলে কি লেখা যায় m1, আমরা একটু সুন্দর করে লিখি 4m1 প্লাস 2m2 ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু কত লেখা যায় 0, বা m1 ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, 4m1 ইকুয়াল টু কত লেখা যায় -2m2, বা m1 বাই m2 কত লেখা যায়, m1 বাই m2 কত লেখা যায় -2/4,
ইকুয়াল টু কত -1/2। এখন কথা হচ্ছে ভাই এটা হচ্ছে একটু মজার কাহিনী, এইখানে একটু তোমরা এই ব্যাপারটা বুঝছো কিনা আগে জানো, তারপরে এটা নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই লাইনটা ভালো করে বুঝতে হবে, এই লাইনটা কি বলছে আসলে। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝছো কিনা আগে সেটা জানো, তারপরে আমি এই ব্যাপারটা ব্যাখ্যা করবো। ওকে, একটু কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা। একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আমাদের কি ওয়াইফাই চলে গেছে নাকি দেখতো? কেন? না না, ওয়াইফাই আছে। তুমি ভিডিও পোস্ট করে দাও। একটু কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা ব্যাপারটা, একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। এখন আমরা যেটা কথা বলবো, বুঝছো কিনা একটু জানাও, আর দু একজন কমেন্ট করো যে বুঝছো কিনা। আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন নিয়ে আমরা কি কথা বলবো, যেটা কথা হচ্ছে ভাই -1/2। ভাই অনুপাত তো ভাই নেগেটিভ হয় না, কিন্তু আপনার অনুপাত তো নেগেটিভ আছে, তাহলে কি আমি ভুল করছি, বা আপনি কি ভুল করছেন, বা ম্যাথে কি ভুল দেওয়া ছিল? না ভাই, আমি ভুল করি নাই। এই নেগেটিভ নিয়ে আমার আরো কথা আছে, যে নেগেটিভটা আমরা কেমনে বের করবো, নেগেটিভটা কিভাবে, বা নেগেটিভটা আসলো এই নেগেটিভ দ্বারা আমাদের কি বোঝাইছে। ঠিক আছে, মনে রাখবা দুইটা জিনিস, জাস্ট মনে রাখো এই ব্যাপারে, যে এই প্রবলেম আসলে আমার অনুপাত পজিটিভ নেগেটিভ হইলে কি মিন করতেছে। আমার অনুপাতটা এমন হইতে পারতো, আমার m1/m2, এটা আমার এমনও হইতে পারতো, এটা আমার আসতে পারতো +1/2, এটাও আসতে পারতো। আমার m1/m2 টা আসছে কত, -1/2। এটা অ্যাকচুয়ালি প্লাস আর মাইনাস দ্বারা কি মিন করতেছে? প্লাস দ্বারা মিন করতেছে যে আমাকে যে বলছিল যে কি অনুপাতে বিভক্ত করে, আমাকে কিন্তু তারা বলে দিছিল না যেটা অন্তর্বিভক্তিকরণ করছে না বহির্বিভক্তিকরণ করছে। যেহেতু আমার পজিটিভ আসছে, তাহলে আমার পজিটিভ দেখে বুঝতে হবে যে এই বিন্দুগুলা কি করছে, অ্যাকচুয়ালি অন্তর্বিভক্তিকরণ করছে। এই দুই বিন্দু এক্স অক্ষ কি করছে, অন্তর্বিভক্তিকরণ করছে। কিন্তু আমাদের আনসারে আসছে কি নেগেটিভ। যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভের জন্য কি বহির্বিভক্তিকরণ। তার মানে আমার কি 1, 2, 3, 4 অ্যাকচুয়ালি অন্তর্বিভক্তিকরণ করে নাই, অ্যাকচুয়ালি করছে কি বহির্বিভক্তিকরণ। কারণ অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই বহির্বিভক্তিকরণ করছে, আপনি তো অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা দিয়ে একটা সলভ করলেন। ভাই আমরা যে কোনো ম্যাথে আমাকে যদি বলে ফার্স্টে যে কি অনুপাতে বিভক্তিকরণ করছে, আমরা সব ম্যাথে কি করব, অন্তর্বিভক্তিকরণের সূত্রটা দিয়ে করব। তাহলে আমরা কি করতে পারবো, আমরা পজিটিভ বা নেগেটিভ সাইন দেখে বলে দিব কোনটা অন্তর্বিভক্তিকরণ করছে বা কোনটা বহির্বিভক্তিকরণ করছে। কোশ্চেনে দেখো, কোশ্চেনে যা আমরা বলছিলাম বা কোশ্চেন আমাদের দিবে কি অনুপাতে বিভক্তি করে, তারা কিন্তু আমাকে বলে দেয় না যে এটা অন্তর্বিভক্তিকরণ করছে না বহির্বিভক্তিকরণ করছে। এটা আমরা কি এই সাইন দেখে বুঝতে হবে। ঠিক আছে, আমরা মনে রাখবা কেমন, দেখো ভাই এখানে কি মাইনাস, এর বাংলা কি বিয়োগ, তার মানে কি বিয়োগ এর সাথে কি আছে, বয়ের সাথে বিয়োগ বহির্বিভক্তিকরণ, আর পজিটিভ হলে কি অন্তর্বিভক্তিকরণ। ওকে, এখন এই টাইপের যে প্রবলেম গুলো আছে আশা করি বুঝতে পারছো, এখন প্লাস মাইনাসের কাহিনীটা বুঝতে পারছো। তার মানে আমার কি 1, 2, 3, 4 এই দুই বিন্দু দিয়ে এক্স অক্ষকে 1:2 অনুপাতে কি করছে, বহির্বিভক্তিকরণ করছে। অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এটা তোমাকে শুধু অনুপাত বের করলে হবে না, তার সাথে সাথে এর প্রকৃতি কেমন, এটা কি অন্তর্বিভক্তিকরণ করছে না বহির্বিভক্তিকরণ করছে সেটাও বের করতে হবে। আশা করি এমন করে খুব ইজিলি কি করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, এখন এই প্রবলেমগুলা একটু আমরা শর্টকাট শিখব। ঠিক আছে, অনেকে প্যারা হয়ে যেতেছে, অনেকে ভাবতেছে ভাই এটা তো আমাদের এমসিকিউ যদি আসে তাহলে এত বড় করে সলভ করে। এটা আহামরি বড় ছিল না, এটা একদম বেসিক, আহামরি বড় ছিল না। আমরা একটু শর্টকাট শিখবো। একটু দেখো, কমেন্ট করে একটু জানাও তোমরা বুঝছো কিনা। ঠিক আছে, কমেন্ট করে একটু জানাও তোমরা বুঝছো কিনা।
ভাইয়া নেক্সট। ওকে ওকে, some water. ওকে, এই টাইপের প্রবলেমের জন্য শর্টকাটটা দেখাই। শর্টকাটটা আসলে আমি সাপোর্ট করি না, কারণ এটা আসলে খালে পড়ার মতো ব্যাপার। শর্টকাট দেখা যাচ্ছে তোমাদের শর্টকাট শিখতে শিখতে এমন একটা অবস্থা হবে, কারণ শর্টকাটের জন্য আলাদা বই পড়তে হবে শর্টকাট মুখস্থ করার জন্য। তো শর্টকাটটা শিখে রাখো, যদি ভালো লাগে মনে রাখবা, না রাখলে প্যারা নেই, একদম বেসিক থেকে করবা, ইজিলি সলভ করতে পারবা। যত প্রবলেম সলভ করবা তত দ্রুত এগুলো সলভ করতে পারবা। শর্টকাটটা কি, আমাকে যদি বলে এক্স অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করে, তাহলে আমি সবসময় কি বলছি যে এক্স অক্ষের কথা যদি বলে, এক্স অক্ষের কথা যদি বলে, আমি তোমাদের বললাম যে সবসময় জানা ভ্যালু নিয়ে কাজ করবে। এক্স অক্ষ যখন বলবে তখন আমরা কি কি জানি, আমরা এক্স অক্ষ যখন বললে তখন আমরা ওয়াইটা জানি, ওয়াই কত 0, ওয়াই এর ভ্যালুটা আমরা জানি। আমরা কি করব, ওয়াই নিয়ে কাজ করব। ওয়াই এর কি কি আছে, ওয়াই ভাই একটা y1 আছে, একটা y2 আছে, আমরা লবে লিখবো y1, হরে লিখবো কত অক্ষে যদি হয় তাহলে কি করব, ওয়াই অক্ষের যদি ওয়াই অক্ষরে কি অনুপাতে বিভক্ত করছে সেটা আমরা বুঝবো। কেমনে বুঝবো, ওয়াই অক্ষের জন্য আমার জানার ভ্যালুটা কার, এক্স এর ভ্যালুটা জানো, এক্স এর ভ্যালু জানো, তার মানে কি আমি সামনে আজীবন একটা নেগেটিভ রাখবো, এক্স এর ভ্যালু জানি, মানে এক্স নিয়ে আমি কাজ করব। এক্স এর কে আছে, x1 ডিভাইডেড বাই x2। এই ফর্মুলা দিয়ে কি করতে হবে, এই ম্যাথগুলো ইজিলি সলভ করতে হবে। ঠিক আছে, এই দুটো শর্টকাট তোমরা লিখে রাখো, আশা করি বুঝতে পারছো। আর এই দুটো ফর্মুলা দিয়ে খুব ইজিলি কি করতে পারো, এই প্রবলেমটা সলভ করতে পারো। ওকে, ওকে, আচ্ছা নতুন একটা টপিক, সমত্রিখণ্ডক। সমত্রিখণ্ডক, সমত্রিখণ্ডক নাম শুনে বুঝতে পারো, সমান 3 ভাগে বিভক্ত করা। সমান কয় ভাগে ভাগ করা, সমান 3 ভাগে ভাগ করা। তার মানে একটা সরলরেখা আছে, এই সরলরেখাকে আমরা কি করব, সমত্রিখণ্ডক মানে কি, এই সরলরেখা সমান 3 ভাগে ভাগ করব। তো আমি সমান 3 ভাগে ভাগ করতেছি, যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, মানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, সমান 3 ভাগে ভাগ করতেছি। আমাকে ম্যাথে কি দিবে, তারা x1 y1 প্রান্ত বিন্দুটা বলে দিবে, এটা বলে দিবে x2 y2 এই প্রান্ত বিন্দু বলে দিবে, এই প্রান্ত বিন্দু বলে দিবে। আমাকে বের করতে হবে কি, আমাকে এই স্থানাঙ্ক, এই একটা বিন্দুর স্থানাঙ্ক এবং এই একটা বিন্দুর স্থানাঙ্ক, এই দুই বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই দুই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। মনে করো এটা আমার a, এটা আমার b, এটা আমার c, এই বিন্দু কত d। c এর স্থানাঙ্ক মনে করো x, y, d এর স্থানাঙ্ক সাপোজ মনে করো a, b। আমি এই দুইটা স্থানাঙ্ক জানি, প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানি, কিন্তু আমরা সমত্রিখণ্ডক যে বিন্দু দুইটা আছে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি না। আমাদের বের করতে হবে কি, এই দুই বিন্দুর স্থানাঙ্ক। এটা আমার হচ্ছে ম্যাথ প্রবলেম। আচ্ছা আচ্ছা, সমত্রিখণ্ডক তার মানে কি, এই একটা সরলরেখাকে কি করছি আমরা, সমান 3 ভাগে ভাগ করছি। সমান 3 ভাগে কিভাবে ভাগ করা যায় ভাই, এটা একটা ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, তার মানে কি এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। এইভাবেই তো আমরা সমান 3 ভাগে ভাগ করতে পারি, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। সমান 3টা ভাগে আমরা কি করছি, ভাগ করছি। এখন আমাকে বের করতে হবে কি, এই বিন্দু এবং এই বিন্দু। ঠিক আছে, এখন এই টাইপের প্রবলেম আমরা অলরেডি শিখে ফেলছি, আমরা অলরেডি কিন্তু অন্তর্বিভক্তিকরণ জানি, তাহলে কিন্তু এখন এই টাইপের প্রবলেম ইজিলি সলভ করতে পারবো। এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা জিনিস মাথায় রাখবা, যে পাশ থেকে ম্যাথ শুরু করবা ওই পাশ থেকে কি করতে হবে, একদম শেষ পর্যন্ত করতে হবে। তুমি যদি এই পাশ থেকে ম্যাথ করা শুরু করো, তার মানে ম্যাথের শেষ পর্যন্ত বাম পাশ থেকে তুমি ম্যাথ করে যাও। তুমি যদি ডান পাশ থেকে করা শুরু করো, তুমি ম্যাথ শেষ হওয়া পর্যন্ত বাম পাশ থেকে ডান পাশ থেকে ম্যাথ শেষ করবা। ঠিক আছে, না ছাড়া কিন্তু পেস লেগে যাবে। ওকে, তাহলে আমরা বের করি, প্রথমে আমরা বের করবো কি, x আর y বের করবো। আমরা বের করবো কি, x আর y টা বের করবো, সেই বিন্দুর স্থানাঙ্ক x আর y টা বের করবো। এখন খেয়াল করো, যদি x আর y যখন বের করবো তখন আমরা মনে করবো যে এই আরেকটা যে বিন্দু আছে এই বিন্দুটা নাই, এই বিন্দুটা কি নাই। তাহলে এখন আছে কি, a বিন্দু আছে, c বিন্দু আছে, b বিন্দু আছে। তাহলে a থেকে b এর যে আমার অংশটা বা অনুপাতটা কত, 1। আর c থেকে b যেটা আছে কত, 1 + 1 মানে কত, 2। 1 + 1 মানে কত, 2। এখন খেয়াল করো তো, এটা কি আর সমত্রিখণ্ডক আছে বা সমত্রিখণ্ডকের কোন কাহিনী আছে না, এটা কি হয়ে গেছে, এটা কিন্তু এখন হয়ে গেছে অন্তবিভক্তিকরণ। অন্তবিভক্তিকরণ যেটার সূত্র বা ফর্মুলা কিন্তু অলরেডি আমরা শিখছি। তার মানে এখানে কি অন্তবিভক্তিকরণ সূত্র দিয়ে ইজিলি বের করতে পারবো না, ইজিলি বের করতে পারবো। যদি x বের করি তাহলে আমরা কিভাবে বের করবো,
1 নিলে কার সাথে গুণ করব, বিপরীত পাশে x এর কি আছে x2 সূত্রের প্লাস 2 যখন নিব, এই 2টা যখন নিব তখন এই পাশে কি আছে x1 আর নিচে কত 1 প্লাস 2 শেষ। এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, জাস্ট বসাইলে আবার কি হয়ে যাবে সলভ হয়ে যাবে। ওকে, তাহলে একই ভাবে আমরা কি করতে পারি এখন y টাও বের করতে পারি, এখান থেকে y টাও বের করতে পারি 1 প্লাস 2 নিচে কত উপরে কত 1 ইনটু y2 আর 2 ইনটু y1। ঠিক আছে, y টা আমরা কি করতে পারি বের করতে পারি, y টা বের করতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু c বিন্দুটা পেয়ে গেছি। তোমরা c বিন্দুর কাজ শেষ, এখন আমাকে বের করতে হবে কি c বিন্দুর কাজ শেষ। আমাকে এখন বের করব আমরা কোন বিন্দু, আরেকটা বিন্দু ছিল d বিন্দুটা বের করব। d বিন্দু কত ছিল a, b ছিল সাপোজ, আমার d বিন্দুটা বের করতে হবে। তাহলে বের করতে হবে কি a, b, এই বিন্দুটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে d বিন্দুটা যদি বের করি তাহলে এখন খেয়াল করো আমি কি বলছিলাম যে এই পাশ থেকে শুরু করব, এই পাশ থেকে ম্যাথ শেষ না হওয়া পর্যন্ত এই পাশ থেকে আমরা করতে থাকবো। তাহলে আমরা বাম পাশ থেকে শুরু করছি, আমরা এই পাশ থেকে করি। যখন d বিন্দু বের করব তখন আমরা মনে করব c বিন্দু বলে কিছু ছিলই না, এখানে c বিন্দু বলে কোনো ছিলই না, শুধু কি কি ছিল 1 1 1, এটা আমি রাখলাম। আমার c বিন্দু বলে কিছুই ছিল না। তাহলে এখন আছে কি a b আর b, আছে কি a d আর b। ঠিক আছে, a d আর b। এখন খেয়াল করো তো এই a আর d এই অংশের দৈর্ঘ্য বা এই অংশের অনুপাতটা কত হয়ে গেছে এখন 1 প্লাস 1 1 প্লাস 1, এতটুকু ভ্যালু কত এখন 1 প্লাস 1 বা দুই অংশ। টোটাল অংশটা কত, a থেকে d এর অংশটা কত দুই অংশ। ঠিক আছে, b থেকে d এর অংশটা কত 1। এখনো দেখো সেম কাহিনী হয়ে আছে, কিন্তু এখন হচ্ছে কি আগের বার কত 1:2 অনুপাতে একটা বিন্দু কি করছিল অন্তর্ভুক্তিকরণ করছিল, এখন কি করছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্তিকরণ করছে। আর কোনো কিছু ডিফারেন্স নেই, সব সেম। তার মানে এখন আমরা কি করব অন্তর্বিভক্তিকরণ দ্বারা a আর b এর ভ্যালুটা বের করতে পারবো। তার মানে a এর ভ্যালুটা কেমনে বের করব, a এর ভ্যালুটা কেমনে বের করব, নিচে কত চোখ বন্ধ করে 1 প্লাস 2 বা 2 প্লাস 1 যেটাই রাখো, উপরে 2 যখন নিব তখন বিপরীত পাশে কি আছে x2, এটা গুণ করে দিলাম, প্লাস যখন 1 নিব এই পাশে কি আছে x1। একইভাবে b যখন বের করব নিচে কত 1 প্লাস 2, উপরে কি আছে 2 যখন নিব তখন আমরা কি বের করব y এর স্থানে যেতে বের করব কত y2, প্লাস 1 যখন নিব তখন এই পাশে কত আছে y1। ওকে, তার মানে আমার দেখো a আর b বের হয়ে গেছে, a আর b কি হয়ে গেছে বের হয়ে গেছে। তার মানে এই পজিশনে আমাকে কি করা থাকবে x1 x2 সব ভ্যালু দেওয়া থাকবে, x1 x2 y1 y2 এই প্রত্যেকটা ভ্যালু দেওয়া থাকবে। আমাদের কাজ হবে কি, আমার কাজ হবে c আর d এর ভ্যালু, c xy এবং d ab এই দুইটা ভ্যালু বের করা। আশা করি এইভাবে আমরা সব প্রবলেম এই সমত্রিখণ্ডকে এর বাইরে কোনো প্রবলেম দিবে না, এর বাইরে কোনো প্রবলেম দিবে না, এই রিলেটেড প্রবলেম দিবে এইভাবেই দিবে। ঠিক আছে, এটা মনে রাখলে যে কোনো এইখান থেকে যে টাইপেরই আসুক তোমরা করতে পারবে আশা করি। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু জানাও, একটু বুঝছো কিনা এই ব্যাপারটা একটু জানাও, কমেন্ট করে একটু জানাও বুঝছো কিনা। ঠিক আছে, ভাই ডি তো মিডল পয়েন্টের সূত্র দিয়ে বের করা যায়। ভাই ডি মিডল পয়েন্টের সূত্র দিয়ে কিভাবে বের করবা, ডি তো মিডল পয়েন্টের সূত্র দিয়ে বের করতে পারবা না, ডি তো আসলে মধ্যবিন্দুতে নাই। যদি মধ্যবিন্দুতে থাকতো তাহলে তুমি মিডল পয়েন্টের সূত্র দিয়ে বের করতে পারতা, যেহেতু মিডল পয়েন্টে নাই তাহলে তুমি এখানে তুমি তো বলতে পারতেছ না, তোমাকে বলে দিচ্ছে যে ডিটা তোমার মধ্যবিন্দুতে আছে, নাও তো থাকতে পারে, না থাকলে তখন তুমি কি করবে। ঠিক আছে, তুমি তো জানো না যে ডি মধ্যবিন্দুতে আছে কিনা, মিডল পয়েন্টে আছে কিনা। ঠিক আছে, ওকে বুঝছি, ধন্যবাদ সবাইকে। একটু আমরা সামনের দিকে আগাই, সমত্রিখণ্ড। ঠিক আছে, এই অন্তর্বিভক্তিকরণ দিয়ে আমাদের অনেক কাজ। এই অন্তর্বিভক্তিকরণটা একটু মাথায় যদি থাকে তাহলে এই লেকচার গুলো একদম ইজি, মানে কোনো ব্যাপারই না। ওকে, এখন খেয়াল করো আরেকটা জিনিস আমরা দেখি, ভর কেন্দ্র নির্ণয়। আর ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রের ব্যাপারটা কি, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি তিনটা শীর্ষবিন্দু, এ বি সি তিনটা শীর্ষবিন্দু আমার আছে। আমি করলাম কি, বিসি বাহুর একটা মধ্যবিন্দু আছে, এই বাহুর একটা মধ্যবিন্দু আছে, এই বাহুর একটা মধ্যবিন্দু আছে। আমি করলাম কি, একটা মধ্যমা টানলাম, বিপরীত বাহু থেকে কি টানলাম, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা মধ্যমা টানতেছি, তার মানে এই মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করছে, মধ্যমাত্রা একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুকে আমরা কি বলি, এই বিন্দুকে আমরা বলি ভর কেন্দ্র। এই বিন্দুকেই আমরা কি বলি ভর কেন্দ্র। তার মানে ভর কেন্দ্র মানে কি একটা বিন্দু, তার মানে কি স্থানাঙ্ক থাকবে, স্থানাঙ্ক কত x1, স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি কত x1। সাপোজ মনে করি এটা আমাকে দেওয়া আছে x1,
y1 এই বিন্দুর স্থানাঙ্ক, b বিন্দুর স্থানাঙ্ক আমাকে মনে করে দেওয়া আছে x2 y2, c বিন্দুর স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে কত x3 y3। ঠিক আছে, আমি আরেকটা বিন্দু কল্পনা করলাম এই জায়গায় d বিন্দু, আরেকটা বিন্দু d বিন্দুটা কি আমি বলছি d বিন্দু হচ্ছে b আর c বাহু কি বিন্দু মধ্যবিন্দু। একইভাবে এই বিন্দুটা মধ্যবিন্দু, এই বাহু এই বিন্দুটা কি মধ্যবিন্দু এই বাহু। ঠিক আছে, তো আমরা কি এখান থেকে খেয়াল করো d বিন্দুটা কি আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, আমি d বিন্দুটা বের করতে পারি না, ইজিলি বের করতে পারি। d বিন্দুটা আমরা কেমনে বের করব, মানে d বিন্দুটা তাহলে কত হবে, এটার x যোগ এটার x কত x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 2, এটা হচ্ছে x এর স্থানাঙ্ক। y এরটা কত হবে তাহলে y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, এটা কার স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক। ঠিক আছে, আর ভর কেন্দ্র কত xy, ভর কেন্দ্র কত xy। এখন ছোট বয়সে একটা উপপাদ্য শিখছিলা ক্লাস 9-10 এ যে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাদ্বয়কে বা মধ্যমাকে, ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে অন্তবিভক্তিকরণ করে। এই টাইপের একটা প্রমাণ তোমরা পড়ছিলা ক্লাস 9-10 এ, এই টাইপের একটা প্রমাণ পড়ছিলা যে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে অন্তবিভক্তিকরণ করে। আচ্ছা, আর এই কথাটা একটু লিখে রাখো, কারণ অনেক ইউনিভার্সিটিতে আমি দেখছি 2-3টা ইউনিভার্সিটিতে কি করছে এই কথাটা যে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে অন্তবিভক্তিকরণ বা কি অনুপাতে বিভক্তিকরণ, आंसर কত 2:1 অনুপাতে কি করে অন্তবিভক্তিকরণ করে। তার মানে এটা কি আমার ভর কেন্দ্র আর এটা কি আমার মধ্যমা, তার মানে এই ভর কেন্দ্র এই মধ্যমাকে কি করবে 2:1 অনুপাতে কি করবে অন্তবিভক্তিকরণ করবে, 2:1 অনুপাতে অন্তবিভক্তিকরণ করবে। কারণ খেয়াল করো যে ভাই কোন পাশে 2 দিব কোন পাশে 1 দিব, খেয়াল করো 2টা কি আমার বড়, 2টা আমার বড়, তার মানে আমি দেখতেছি এই পাশে আমার একটা বেশি পোরশন আসে, তার মানে এইটারে আমি কি বলি, এটারে আমি 2 বলতে পারি যে এটা আমার 2 এটা আমার 1, তার না উল্টা করে বলতে পারি। ঠিক আছে, উল্টা করে না, মানে যে অংশ বড় সেটাই আমার বলতে হবে, কারণ 2টাকে অবশ্যই বড় বা বড় অংশই আমি কি করব 2 দিব, ছোট অংশে কি 1 রেখে দিলাম। ঠিক আছে, কারণ খেয়াল করো এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা আবার দেখো অন্তবিভক্তিকরণের মধ্যেই চলে আসছে। আমি এই ব্যাপারটা আবার কেমন মধ্যে চলে আসছে অন্তবিভক্তিকরণে চলে আসছে। আমি একটু জাস্ট দেখাই, এই বিন্দুটারে আমি এখানে নিয়ে আসলাম, এটারে আমার লম্বভাবে আছে, এটারে আমি কি করতেছি একটু হরাইজন্টাল করতেছি। ঠিক আছে, হরাইজন্টাল করতেছি, এটা একদম পারপেন্ডিকুলার আছে, আমি একটু হরাইজন্টাল করতেছি। তার মানে এই বিন্দুটা এটা, ডি বিন্দু কোনটা এটা রাখলাম, এই ডি বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি। এই বিন্দু কত x1 y1, ডি বিন্দুটা কত x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, y2 প্লাস y3 ডিভাইডেড বাই কত 2, ডি বিন্দুটা আমরা জানি গেছি। এখন আরেকটা বিন্দু ছিল কি ভর কেন্দ্র, এইরকম একটা পজিশনে কি ছিল ভর কেন্দ্র ছিল, তাই না? এই পজিশনে আমার কি ছিল ভর কেন্দ্র ছিল। ওকে, এখন এই পাশে আমার কত ছিল, সরি এটা কি 1 এটা 2। ঠিক আছে, ওকে, এক পাশে 2 আর একটা কি ছিল 2, এটা একটু সরাই দিই এরকম পজিশনে ভর কেন্দ্রটা। ঠিক আছে, কারণ ভর কেন্দ্র কি ডি এর দিকে ছিল, জাস্ট ডি এর দিকে একটু মুভ করে দিই, তাহলে এটা কি বেশি, এটা কত 2 ছিল, এটা কত ছিল 1 ছিল। কারণ আমাকে বের করতে হবে কি ভর কেন্দ্র, এটা আমার কি ভর কেন্দ্র, এটাই আমাকে বের করতে হবে। ভর কেন্দ্র কত x, y, এটা আমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে এখন দেখো এটা কি হয়ে গেছে অন্তবিভক্তিকরণ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে অন্তবিভক্তিকরণ। তাহলে এখান থেকে x বের করা যায় না, x তো খুব ইজিলি বের করতে পারি। আমরা নিচে কি জানি অন্তবিভক্তিকরণ সব যোগ, মানে 1 + 2 যোগ, উপরে যখন 2 নিব এই অনুপাতটা নিব তখন কি এর বিপরীতে x এর কি আছে x2 প্লাস x3, x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 2 প্লাস এই পাশে যখন 1 নিব তখন এই পাশে x এর কি আছে x1। তো খেয়াল করো 2 2 ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে কি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 3, এটা কার ভ্যালু x এর ভ্যালু, x এর ভ্যালু কত x1 প্লাস x2 ডিভাইডেড বাই 3। একই ভাবে y এর ভ্যালুটা তাহলে কি আসবে, y এর ভ্যালুটা আসবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই কত 3। বিশ্বাস না হলে একটু কইরে দেখো, বিশ্বাস না হলে ফর্মুলা দিয়ে জাস্ট কইরে দেখো, কারণ আমাদের জাস্ট মনে রাখতে হবে যে ভাই এত প্যাচাল পারলাম, এত প্যাচালে আসলে দরকার নেই। ঠিক আছে, দরকার আছে মাঝে মধ্যে এই বেসিক কনসেপ্ট থেকে আবার ম্যাথ দেয়, অনেক ইউনিভার্সিটিতে বেসিক এই কনসেপ্ট থেকে এর মধ্যে থেকে ঘুরে পেছে তোমার ম্যাথ দিবে। ঠিক আছে, যদি এখান থেকে ম্যাথ না দেয় শুধুমাত্র ভর কেন্দ্র বলতে পারে বা ভর কেন্দ্র বলে ডাইরেক্ট বিন্দু বের করতে পারে, তাহলে আমরা কি এই দুই সূত্র যেটা আমরা দাঁড় করাইলাম, এই দুই ফর্মুলা দেখলাম, এটা দিয়ে কি করতে পারি ইজিলি কি করতে পারি সলভ করতে পারি। ওকে, একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, একটু কমেন্ট করে জানাও।
বুঝছো কিনা জানো, ম্যাথ করবো আমরা। প্রবলেমটা কি বলছে, আমাকে একটা ভর কেন্দ্র, একটা ত্রিভুজের ভর কেন্দ্র আমাকে বলেছে, একটা ত্রিভুজের ভর কেন্দ্র কত 2,0, অপর দুই শীর্ষবিন্দু, ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু বলেছে 3,4 2,1 বলে বলছে কি অপর শীর্ষবিন্দুটা কত। তাহলে আমরা সূত্র কি জানতাম, সূত্র আমরা জানতাম x = কত, x1 + x2 + x3 ডিভাইডেড বাই কত 3, আর একটা কত y = কত y1 + y2 + y3 ডিভাইডেড বাই কত 3। তাহলে এখন আমাকে কি বলেছে, ভর কেন্দ্র মানে x আর y দ্বারা বলে দিয়েছে। x এর ভ্যালু কত 2, কারণ x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় 2 বসাবো। অপর দুই শীর্ষবিন্দু, একটা x এর স্থানে কত 3 আর একটা কত 2, তার মানে এক জায়গায় আমি কি বসাবো, এক জায়গায় আমি কি বসাবো, আমি 2 = লিখতে পারি 3, একটা x এর স্থানে কত 3 আর একটা x এর স্থানে কত 2 প্লাস আরেকটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে, আরেকটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে খেয়াল করো এখান থেকে সব কয়টা আমার আননোন, সব ভ্যালু জানি, শুধু জানি না কার ভ্যালু, x3 এর ভ্যালু জানি না। এটা কিন্তু ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি, এটা তোমরা একটু করে নিও। ওকে, একই ভাবে এটা যদি আমাকে বলো y এর ভ্যালুটা আমার জানা, কিন্তু y কত আমার 0, নিচে আমার 3, y1 আমাকে বলে দিয়েছে y1 কত 4, একটা হচ্ছে 4 আর একটা কত 1 প্লাস কত y3, এখান থেকে বের করতে হবে কার ভ্যালু, y3 এর ভ্যালু। তাহলে x3 y3 মানে কি আমার অপর শীর্ষবিন্দু। তো এই টাইপের প্রবলেম যদি আসে, সবচেয়ে কঠিন যদি আসে তাহলে এইভাবেই আসবে। আর এছাড়াও যদি দেয় জাস্ট মনে করো তোমাকে 3টা বিন্দু দিয়ে দিবে, দিয়ে বলবে এই ভর কেন্দ্রটা বের করতে, জাস্ট ভ্যালু বসে ভর কেন্দ্রটা বের করবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন একটু সামনের দিকে যাই, ঠিক আছে, সামনের দিকে যাই। ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। ক্ষেত্রফল নির্ণয়, কার ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজ চতুর্ভুজ যা আছে সবার ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করব। তার মানে কি একটা ত্রিভুজ দেওয়া থাকলে বা একটা চতুর্ভুজ দেওয়া থাকলে আমরা কি করব, তার ক্ষেত্রফল বা এরিয়াটা আমরা কি করব, এরিয়াটা বের করব। আমরা কি করব, এরিয়াটা বের করব, ঠিক আছে। তো ক্ষেত্রফল নির্ণয়, আমাকে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে x1 y1, আর একটা কত x2 y2, আর একটা কত x3 y3, 3টা বিন্দু দেওয়া আছে। আমাকে বের করতে বলছে কি, এরিয়া বের করতে বলছে। তো এরিয়া বের করা তো অলরেডি অনেকেই জানো যে ভাই ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফল কত হবে জানো, ক্ষেত্রফল = হাফ, 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 তারপরে কত x1 y1 x2 y2 x3 y3 x1 y1 x1 y1, লাস্টে x1 y1টা কি করতে হয়, আবার রিপিট করতে হয়, এইভাবে সলভ করা। তারপরে কি করা লাগে, এই কোণাকোণি আমরা কি করি, গুণ করি, এই কোণাকোণি গুণ করি, এই কোণাকোণি গুণ করি, গুণ করে কি করি, যোগ করি। এরপরে কি মাইনাস, এই কোণাকোণি গুণ করে যোগ, এই কোণাকোণি, এই কোণাকোণি, এই কোণাকোণি গুণ করে জাস্ট আবার কি যোগ করা। ওকে, তাহলে এই প্রসেসটা সবাই আমরা জানি, আমরা অলরেডি শিখে আসছি। তো এখন অনেকের প্রশ্ন আছে এই প্রসেসে যে ভাই x1 y1 এইটা আবার রিপিট কেন করেন, এটা আবার রিপিট করা কেন লাগে। অনেকে শুধু বলে রিপিট করতে হয়, রিপিট কেন রিপিট করতে হয়, তুমি জানতে চাও যে কেন রিপিট করতে হয়। অ্যাকচুয়ালি আমরা বের করতেছি কি, আমরা একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, আমরা একটা ক্ষেত্রফল বের করতেছি, যে ABC এর কি করতেছি, ক্ষেত্রফল বের করতেছি। খেয়াল করো, এ থেকে যদি আমি যাত্রা করি, এ থেকে কোথায় আসলাম, বি থেকে, এ থেকে কোথায় আসলাম, বিতে, বি থেকে কোথায় আসলাম, সিতে। আমি যদি শুধু লিখি ক্ষেত্রফল অফ ABC, অ্যাকচুয়ালি কথাটা আমরা ভুল লিখি, ঠিক আছে। এর ক্ষেত্রফলটা লেখার কথা ছিল ABCA, এ থেকে বি, বি থেকে সি পর্যন্ত যদি আসি তাহলে কিন্তু আমি টোটাল ক্ষেত্রফলটা পাই না, আমাদের কিন্তু এই পোর্শনটা তখন থাকে না। তার মানে এই পোর্শনটা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, এ থেকে বিতে আসলাম, বি থেকে সি, সি থেকে আবার কি করতে হবে, এতে যাইতে হবে। এই জায়গাটা আমরা মিস করি, এই যে আমার জায়গাটা আছে এই জায়গাটার জন্য কি করা হয়, আরেকটা বিন্দু আবার কি করা হয়, রিপিট করা হয়, ঠিক আছে। তো এই প্রসেসে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তবে আমরা আজকে একটু অন্য একটা প্রসেস শিখবো, যে অন্য একটা প্রসেসে কি ইজিলি কীভাবে
আমরা সলভ করতে পারি। এখানে গুণ করে যোগ করে আবার বিয়োগ করা এটা কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যায় বা অনেক সময় ভুলও হইতে পারে ক্যালকুলেশনে। তো আমরা আজকে দেখবো যে মানে এই প্রবলেম ছাড়া কেমনে এটা সলভ করা যায়। ওকে, তাহলে একটু আমরা একটা নতুন একটা প্রসেস শিখব। এই প্রসেসটা হচ্ছে কি জিরো মেথড। এই জিরো মেথড বা শূন্যকরণ পদ্ধতি অনেকে বলে। জিরো মেথড পদ্ধতিতে কী করবো, ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে দিলে আমি কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে একদম ইজিলি বুঝবো। ঠিক আছে, মনে করো একটা প্রবলেম দেওয়া আছে আমাকে, 3টা বিন্দু দেওয়া আছে, যে একটা 6,8 আর একটা কত 4,0 না 3টা বিন্দু দেওয়া আছে মনে করো আমাকে, একটা 3,3 আর একটা -3,3 আর একটা কত -1,1 আমাকে 3টা বিন্দু তারা বলে দিছে যে 3টা বিন্দু, এবং বলছে এ বি সি এই 3টা বিন্দু হচ্ছে কি ত্রিভুজের শীর্ষবিন্দু, এবং তাদের ক্ষেত্রফল বের করতে হতো। আগের নিয়মে তো সবাই পারবা ক্ষেত্রফল বের করতে, নতুন সিস্টেম শিখবো যে খুব ইজিলি কীভাবে খুব কম সময়ের মধ্যে ক্ষেত্রফলটা বের করা যায়। এই জিরো মেথড বা শূন্যকরণ পদ্ধতিতে প্রথম কাজটা হচ্ছে যে কোনো এক স্থানাঙ্করে কি করা, জিরো করা। যে কোনো এক স্থানাঙ্করে জিরো করা, হয় তুমি এটারে জিরো করবা, না হয় এটারে, না হয় এটারে, যে কোনো একটারে জিরো করবা। ঠিক আছে, এখন মনে করো আমি কি করলাম যে আমি এটা আমার একদম দেখো এখানে কি আছে -1 আমি করলাম কি আমার ক্যালকুলেশন সুবিধাতে যে 1 যোগ করা তো ইজি, সবার সাথে যেহেতু 1 করতে হবে তার মানে কি 1 যোগ করা ইজি, তার মানে কি 1 ইজিলি যোগ করতে। আমি করলাম কি এই জায়গায় আমি কি করলাম 1 আর 1 লিখলাম, এই 1 আর 1 কি করলাম -1 সাথে যোগ করে দিলাম, তাহলে এখানে কত আসে 0 আর 0 আসে না, 0 আর 0 আসে। তাহলে সি বিন্দুর যেহেতু আমি পরিবর্তন ঘটাইছি তার মানে বি আর এ এরও পরিবর্তন ঘটাইতে হবে। তাহলে বি আর এ এর কেমনে পরিবর্তন ঘটাবো, যে ভাই এখানে 1 আর 1 যোগ করলেন, এক্স এর সাথে 1 যোগ করলেন, ওয়াই এর সাথে 1 যোগ করলেন, তাহলে এই দুই বিন্দুতেও আমি এক্স এর সাথে 1 আর ওয়াই এর সাথে 1 যোগ করতে পারি। অবশ্যই এটা আমি কি করবো 1 আর 1 যোগ করে দিই, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 আমি কি করতেছি যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে দিলে এখানে কত আসে 4,4, এই পাশে কত আসে খেয়াল করো তো, এটা 4, এই পাশে কত -2, এই পাশে কত -2। এখন দেখো আমার একটা স্থানাঙ্ক কিন্তু কি হয়ে গেছে, একটা স্থানাঙ্ক 0 হয়ে গেছে, আমার একটা স্থানাঙ্ক কি হয়ে গেছে 0 হয়ে গেছে। তার মানে যেটা 0 হয়েছে সেটা নিয়ে আমরা আর কাজ করব না, এটা একদম বাদ। যেটা 0 হয়েছে সেটা আমরা কাজ করব না, একদম বাদ। বাকি কোন দুইটা আছে, এই দুইটা আছে। এখন এই দুইটা থেকে ক্ষেত্রফল কীভাবে বের করবো, ক্ষেত্রফল ইকুয়াল টু কীভাবে বের করবো, হাফ 4 আর কত 4 আর একটা কত -2,4 এখন দেখো এখন এই ভ্যালুটা বা এই ক্যালকুলেশনটা বা এই নির্ণায়কের ভ্যালু বের করা খুব ইজি না, খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এখন কত আসবে খেয়াল করো তো, 4 4 16 -8 মানে 16 -7 +8, সামনে কত আছে একটা হাফ, তাহলে 16 আর 8 কত 24 ডিভাইডেড বাই কত 4 4 16 4 2 8, ঠিকই তো আছে নাকি, 16 আর 8 24 ডিভাইডেড বাই 2 আনসার কত 12 বর্গ একক। এখন এই প্রসেসে যে কোনো প্রবলেম যে ম্যাথের দিকে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, এখন অনেকে বলবো ভাই চতুর্ভুজেরটা কেমনে বের করবো, চতুর্ভুজেরটা বের করতে পারবো, ভাই চতুর্ভুজ মানে তো কি, যে কোনো একটা চতুর্ভুজ থাকুক, যে চতুর্ভুজই থাকুক, এই চতুর্ভুজ মানে কি দুইটা ত্রিভুজের সমন্বয় গঠিত, মানে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু বের করতে পারছি তাহলে এটা আর বের করার ব্যাপার, এটাতে ইজিলি বের করবো। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল একবার বের করবো, এটা আরেকবার বের করবো, করে কি করবো যোগ করে দিই বা গুণ করে দিই, একটা করলেই হইলো। ঠিক আছে, আমরা দুইটা কি করব গুণ করে দিব। তার মানে কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে পারে তাহলে এই প্রসেসে আমরা বের করতে পারি। আমাকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারে এই প্রসেসে বের করতে পারি। রম্বস আমাকে বের করতে বললে এই প্রসেসে বের করতে পারি, বা আয়তক্ষেত্র বের করতে বললে এই প্রসেসে কি করতে পারি আমরা বের করতে পারি। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। একটু কমেন্ট করে জানাও যে কোনো সমস্যা আছে কিনা, এই ক্ষেত্রফল নির্ণয়ের জিরো মেথডে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাও। ঠিক আছে ভাই, ক্ষেত্রফল অনেক একজন বলছে ভাই সব ম্যাথে এই মেথড অ্যাপ্লাই করা যাবে কিনা। ভাই যে কোনো ম্যাথে এই মেথড অ্যাপ্লাই করতে পারবো, ক্ষেত্রফল রিলেটেড যে কোনো ম্যাথে এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। অ্যাডমিশনে খুব ইজিলি এটা অ্যাপ্লাই করবা। আমি চাবো যে তোমরা এটাই অ্যাপ্লাই করো, কারণ আগেরটা অনেক ঝামেলা আছে কিন্তু। ওকে, ঝামেলা বলতে কি একটু মানে ক্যালকুলেশনের প্রবলেম হইতে পারে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের অনেক পড়া ক্ষেত্রফল সরলরেখা কিন্তু হিউজ একটা বিশাল চ্যাপ্টার, অনেক মজার পড়া, অনেক কারো খারাপ লাগলে একটু
রেস্ট করো, রেস্ট নাও, রেস্ট নিয়ে একটু কিছু খাও, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে আবার ক্লাসটা করো। আর বেশিক্ষণ না, অল্প একটু আর একটু ধৈর্য ধরে থাকো, সামনে আর একটু মজার কিছু শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, আমরা যেটা শিখবো এখন হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়, চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়, চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। চতুর্থ শীর্ষবিন্দুটা মানে কি? মানে একটা আমার চতুর্ভুজ দেওয়া থাকবে, চতুর্ভুজের 4 নাম্বার যে শীর্ষবিন্দুটা আছে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? 4 নাম্বারটা যেটা আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে একটা চতুর্ভুজ মনে করো আমরা নিয়ে নিই, মনে করো একটা সামান্তরিক আমরা আঁকলাম, একটা সামান্তরিক আঁকলাম, সামান্তরিক দাগাইলাম। সামান্তরিকের এই 4টা শীর্ষবিন্দু কোনটা? একটা এ, একটা বি, একটা সি আর একটা ডি। আমাকে এ এর স্থানাঙ্ক মনে করো আমাকে বলে দিছে তারা কত? 1,2, এটা আমাকে বলেছে 2,4, এটা বলে দিছে 3,5। আমাকে ডি এর স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। অ্যাডমিশন টেস্টে অনেক কোশ্চিন আসে এই চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের জন্য, অনেক কোশ্চিন আসে। তো আমরা অনেকে যারা তোমার টেক্সট বই যারা আমরা ফলো করছি বা টেক্সট বইয়ের নিয়ম অনুসারে আমরা কি করতাম, যে ভাই এখানে একটা কর্ণ দাগাইতাম, এখানে আর একটা কর্ণ দাগাইতাম, এই 2 কর্ণ যে বিন্দুতে ছেদ করে তারা আমরা বললাম মধ্যবিন্দু। তারপর আমরা মধ্যবিন্দু এই 2টা ভ্যালু যেহেতু জানি, তারপর মধ্যবিন্দু জানতে পারবো। তারপরে মধ্যবিন্দু জানলে এবং এক প্রান্তবিন্দু জানলে আরেক প্রান্তবিন্দু জানতে পারবো। আমরা এইভাবে সলভ করতাম। তো ভাই আমাদের তো অ্যাডমিশন আমরা যেহেতু বসবো, আমাদের তো এত সময় আমরা পাবো না, আমরা চেষ্টা করবো খুব কম সময় কীভাবে সলভ করা যায়। তো আমরা এই প্রসেসটা আমরা আর করবো না, আমরা নতুন একটা প্রসেস শিখবো। আমরা মধ্যবিন্দুর জন্য 2টা লাইন লিখছিলাম, এটা আবার লেখো একটু কষ্ট করে, যে বাড়লে যোগ কমলে বিয়োগ, বাড়লে যোগ কমলে বিয়োগ। আমরা 2টা বিন্দুর ডিফারেন্স দেখব, 2টা বিন্দুর মধ্যে আমার কি মানে বাড়ছে, 2টা বিন্দুর স্থানাঙ্কের ব্যবস্থাটা কি বাড়ছে না কমছে সেটা আমরা দেখব। দেখার পরে আমরা করবো কি, যদি বাড়ে তাহলে যোগ করে দেবো, যদি কমে তাহলে কি করো, বিয়োগ করে দেবো, ঠিক আছে? এখন দেখো, জাস্ট খেয়াল করো, 30 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। 2 থেকে 3 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। 2 থেকে 3 কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে 1 থেকে 1 বারে কত হবে? 1 থেকে 1 বারে এখানে কত হবে? 1 থেকে 1 বারে কত হবে? অবশ্যই 2, অবশ্যই কত হবে? 2। 4 থেকে 5 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে 2 থেকে 1 বারে কত হবে? 2 থেকে 1 বারে কত হবে? অবশ্যই 3, কারণ বাড়লে কি হবে? 2 এর সাথে 1 কি হবে? যোগ হবে, কারণ লিখছি বাড়লে যোগ কমলে বিয়োগ, ঠিক আছে? এটা হচ্ছে কি, তাহলে এই চতুর্থ শীর্ষবিন্দু কত? 2,3। খুব ইজিলি বের করে ফেলতেছি। এখন এটা যদি অনেকে অন্যভাবে চিন্তা করে যে ভাই আমি এইভাবে না চিন্তা করে প্রত্যেক ক্ষেত্রে কীভাবে চিন্তা করতে হবে, অন্যভাবে তো চিন্তা করতে পারতাম। কেমনে চিন্তা করতে পারতাম? একটু দেখি কেমনে চিন্তা করতে পারতাম। যে ভাই রিলেশনটা যদি উল্টা করে চিন্তা করি, আমি যদি এই 2টা বিন্দুর রিলেশন এবং এই 2টা বিন্দুর রিলেশন দেখি, তাহলেও সলভ করা যাবে। কীভাবে সলভ করা যাবে খেয়াল করো। 1 থেকে 2 সরি একটু, আমরা যেহেতু এই বিন্দুটা বের করবো, তার মানে এই বিন্দু থেকে এটা রিলেশনটা দেখবো, যাতে আমরা এখান থেকে এটা রিলেশনটা ক্রিয়েট করতে পারি। ওকে, তার মানে খেয়াল করো, 2 থেকে 1 বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। কত কমছে? 1 কমছে। 2 থেকে 1 কত কমছে? 1 কমছে। তাহলে 3 থেকে 1 কমে কত হবে এখানে? 2। একইভাবে 4 থেকে 2 বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 2 কমছে। তাহলে 5 থেকে 2 কমে কত হবে? 5 থেকে 2 কমে কত হবে? 3। ওকে, তাহলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কত? 2,3। এখন এই প্রসেসে কোন প্রবলেমগুলো বা কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো আমরা বের করতে পারবো, এই টাইপের জন্য বা এই প্রসেসে আমরা এর জন্য কি করতে পারবো? সামান্তরিক রম্বস, বর্গ, আয়ত, এই 4টা যে চতুর্ভুজটা আছে, এই 4 চতুর্ভুজটাই আমরা কি করব? চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে বললেই আমরা এই প্রসেসে সলভ করে ফেলবো। ওকে, এখন অ্যাডমিশন টেস্টে তো তোমরা চিন্তা করো না, অ্যাডমিশন টেস্টে কি করবে, এর বাইরে কোশ্চিন পাবো না। এই রিলেটেড কোশ্চিন দিলে এই 4টার মধ্যে একটা দিবেই, এই 4টা ছাড়া কোশ্চিন করবেই না, এটা 100%। ওকে, বুঝছো কিনা একটু জানাও, বুঝছো কিনা জানাও। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। কারো কোশ্চিন থাকলে করতে পারো। আচ্ছা, আরেকটা টপিক পড়বো,
সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত। কার সমরেখ হওয়ার শর্ত? তিনটি বিন্দুর কি হওয়ার শর্ত? সমরেখ হওয়ার শর্ত। এর বাংলা মানে কি? সমরেখ মানে কি? তিনটা বিন্দু একই সরল রেখার উপরে থাকবে। কার উপরে থাকবে? একই সরল রেখার উপরে থাকবে। তিনটা বিন্দু কার উপরে থাকবে? একই সরল রেখার উপরে থাকবে। x2 y2 আর একটা কত? x3 y3। তিনটা বিন্দু আমি বসাইলাম, একই সরল রেখার উপরে তিনটা বিন্দু থাকবে। কখন তারা আমরা বলবো যে এই তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত, বা যদি থাকে তাহলে শর্তটা কি? কোন শর্তে এরা কি করবে? একই সরল রেখার উপরে থাকবে। এখন খেয়াল করো যে ভাই এই তিনটা বিন্দু যখন একই সরল রেখার উপরে থাকবে, এই তিনটা বিন্দু দিয়ে তুমি আজীবন চেষ্টা করেও কিন্তু কোনো ত্রিভুজ বানাইতে পারবা না। আজীবন চেষ্টা করবা কিন্তু কখনোই ত্রিভুজ হবে না, কারণ তিনটা কি? একই সরলরেখার উপরে আছে। যদি একই সরলরেখার উপরে থাকে তার মানে কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি শিখছি না? ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছি। একটা প্রসেস শিখছি আর একটা প্রসেস আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? একটা প্রসেস শিখছি আর একটা প্রসেস আমরা কি শিখছি জানো? x1 y1 কত? x2 y2 আর একটা কত? x3 y3 আবার কত? x1 y1, ঠিক আছে? আবার রিপিট করলাম, ক্ষেত্রফল আমরা বের করা শিখছি। তার মানে যখন তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত থাকবে, এই তিনটা দ্বারা আজীবন কি করা যাবে না? ত্রিভুজ গঠন করা যাবে না। আর ত্রিভুজ যদি গঠন করা না যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো? ত্রিভুজের ক্ষেত্রফল তো অবশ্যই পাবো না। তাই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত পাবো? ত্রিভুজের ক্ষেত্রফল পাবো 0। তার মানে এটা ছিল কেমন? ত্রিভুজের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু কত পাবো? 0। আর এই 2টা অবশ্যে চলে গেলে কত হয়? এই 2টাও তো ভ্যানিশ হয়ে যায়, 2টাও 0 হয়ে যায়। তার মানে এটা ইকুয়াল টু 0, এই ভ্যালু ইকুয়াল টু 0। তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি? তাহলে শর্তটা হচ্ছে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে নির্ণায়কটা গঠন করলাম, এই নির্ণায়কের ভ্যালুটা কত হবে? 0 হবে। নির্ণায়কের ভ্যালুটা কত হবে? 0 হবে, ঠিক আছে? ইকুয়াল টু কত? 0। এটাই হচ্ছে কি শর্ত। তবে আপাতত তোমরা এটাই শিখে রাখো। এখন এই ভ্যালুটা তো তোমরা বের করতে পারবা, আশা করতেছি বের করতে পারবা। আপাতত এটাই শিখে রাখো। আমরা যখন আমাদের লেকচার আরও সামনের দিকে যাবে, আমরা বা নেক্সট লেকচারে এটার জন্য আমরা নতুন একটা প্রসেস শিখবো, ভালো একটা প্রসেস শিখবো, যেটা দ্বারা খুব সহজে কি করতে পারবো? এটা আমরা সলভ করতে পারবো। ওকে, আপাতত তোমরা এটাই শিখে রাখো, এটাই শিখে রাখো যে এইভাবে আপাতত যে প্রবলেমগুলো আসে, তোমাদের সামনে যে পরীক্ষা আছে, কালকে যে পরীক্ষাটা দিবা, এই রিলেটেড কোনো প্রবলেম আসলে এমনি করে সলভ করবা। হয়তো একটু প্যারা হবে কিন্তু সলভ করা ট্রাই করো। এরপরেও আরও প্রসেস আছে, সুন্দর প্রসেস আছে, যে প্রসেসে খুব ইজিলি কী করতে পারবো? এটা আমরা সলভ করতে পারবো। অথবা কেউ যদি মনে করে যে ভাই ক্ষেত্রফল তো আমরা 0 মেথডে শিখে ফেলছি, 0 মেথডেই তো ক্ষেত্রফল শিখে ফেলছি। হ্যাঁ, 0 মেথডে যে করতে পারবো তার জন্য একটা ধন্যবাদ, তার জন্য একটা বিশেষ ধন্যবাদ থাকবে। 0 মেথড যেটা একটু আগে শিখাইলাম, 0 মেথডে ক্ষেত্রফল বের করে ইকুয়াল টু কত করে 0 করা যায়। ক্ষেত্রফল বের করার দরকার নেই, হাফটা বাদ দিয়ে জাস্ট এই পোর্শনটা বের করবা, সামনে হাফটা রাখার দরকার নেই, কারণ দেখছি হাফ এসে গেলে আমরা কি হয়ে যায়? 0 হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক। ক্লাস অনেক বড় হয়ে গেছে, অনেকে হয়তো খুব বিরক্ত হয়ে গেছে। আমি আসলে জানি না কেউ বিরক্ত হয়েছ কিনা, সবার অবস্থা হয়তো কাহিল। তা লাস্ট টপিক আজকে লাস্ট টপিক, এটা বললে আজকে আমাদের শেষ। এটা কি? সঞ্চার পথ। কি সঞ্চার পথ। এই সঞ্চার পথটা কি এটা বুঝতে হবে। সঞ্চার পথটা কি? সঞ্চার পথের একদম সহজ ব্যাখ্যা হইল, বা মনে করো তুমি বাসায় আসছো, তোমার আম্মু তোমাকে বললো যে, মনে করো তুমি বাসায় আম্মুরে বলছো যে চা খাবো, তোমার আম্মু বললো চিনি নেই। তোমার আম্মু তোমারে বললো যে নিচের দোকানে যা, নিচের দোকান থেকে, রহিম ভাইয়ের দোকান থেকে 1 কেজি চিনি নিয়ে। তুমি কি করলা? তোমার আম্মুর কথা মতো নিচে গেলা, রহিম ভাইয়ের দোকানে গেলা, যা 1 কেজি চিনি নিয়ে তোমার আম্মুর কাছে চলে আসলো। এই যে তোমার আম্মুর কথা মতো তুমি নিচে গেলা, রহিম ভাইয়ের দোকানে গেলা এবং আবার চলে আসলা, তোমার যেই চলার পথ, এই চলার পথকে কি বলে? সঞ্চার পথ। এটারে কি বলে? সঞ্চার পথ। এই পথকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, ম্যাথের মাধ্যমে প্রকাশ করি, তাহলে যে সমীকরণটা পাবো তাকে আমরা কি বলবো? সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ। তাহলে তারে আমি কি বলবো? সঞ্চার পথের সমীকরণ। আশা করি ব্যাপারটা এখন সঞ্চার পথ কি আর সঞ্চার পথের সমীকরণটা কি সেটা বুঝতে পারছো। এই সমীকরণ নেই, এই সঞ্চার পথের সমীকরণে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাকে যা বলবে আমি এমনি করে সমীকরণটা একটা ক্রিয়েট করে রেখে দেবো, সমীকরণ তৈরি করবো, রেখে দেবো। আমার এটা কোনো সলভ করা লাগবে না, কারণ সমীকরণকে আমাকে সলভ করতে হবে না। আমাকে তারা যেভাবে ইনস্ট্রাক্ট দিবে আমি সেইভাবেই কাজ করে সমীকরণ আকারে রেখে দেবো। ওকে, একটা প্রবলেম যদি আমরা নিই তাহলে আসলে আশা করতেছি যে আমরা এটা খুব ইজিলি আরও বুঝে ফেলবো যে এটা আসলে কি কাহিনী।
আচ্ছা, একটা প্রবলেম আমরা দেখি, ঠিক আছে? লিখলে আমরা বুঝতে পারবো সঞ্চার পথের আসল কাহিনীটা কি, কীভাবে সঞ্চার পথটা বের করা যায়, ঠিক আছে? ওকে, মনে করো একটা প্রবলেম ওকে দিছে, কোনো একটি সেটের একটি বিন্দু এমন যে মূল বিন্দু হতে বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে বিন্দুর দূরত্ব y অক্ষরেখা থেকে তার দূরত্বের দ্বিগুণ তার সমীকরণ বের করতে বলছে। সঞ্চার পথ কি তার সঞ্চার পথের, বা এত লিখতে পারবো না, এত কম লিখি, তার সমীকরণটাই লিখি, তার সমীকরণ = 4, ঠিক আছে? এটা আমাদের বিগত বছর, এটা কোন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরে আসা একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগরে এই কোশ্চেনটা আসছে। তো কোশ্চেনে কি বলছে, কোনো একটি সেটের একটি বিন্দু এমন যে মূল বিন্দু হতে বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে কোন বিন্দুর দূরত্ব, ওই সেটের বিন্দুর দূরত্ব, এটা বুঝতে হবে। মূল বিন্দু হতে ওই একটা সেটের বিন্দুর দূরত্ব y অক্ষরেখা থেকে তার দূরত্বের দ্বিগুণ। এখন কি বলছে, কোনো একটি সেটের একটি বিন্দু, এই বিন্দুটাকে আমরা জানি, এই বিন্দুটা তো আমরা কেউ জানি না, আমাদের বলে দেওয়াই নাই যে এই বিন্দুর স্থানাঙ্ক কত, যেহেতু আমরা জানি না তার মানে আমরা ধরে নিলাম কত, pxy, একটা বিন্দু আমি ধরে নিলাম যে একটা স্থানাঙ্ক থাকবেই, তো x থাকবে y থাকবে। বলছে কি বিন্দুর স্থানাঙ্ক এমন যে মূল বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে কোন বিন্দুর দূরত্ব, ওই বিন্দু, তাহলে মূল বিন্দু কত আমার 0,0, মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর কি দূরত্ব, y অক্ষরেখা থেকে তার দূরত্ব, y অক্ষরেখা থেকে কার দূরত্ব, y অক্ষরেখা থেকেও এই বিন্দুর দূরত্ব, y অক্ষরেখা থেকে কার দূরত্ব, এই pxy এর দূরত্ব, এই দূরত্বের কি বলছে দ্বিগুণ, তার সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তার সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে ভাই, এখানে কাহিনী হচ্ছে দুইটা, একটা মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং y অক্ষরেখা থেকে এই বিন্দুর দূরত্ব। একটু চিত্রটা আঁকায় ফেলি, তোমাদের বলছি চিত্রটা আঁকাবা, তাহলে ম্যাথ একদম ইজি হয়ে যাবে। চিত্রটা আঁকা, মূল বিন্দু কোনটা 0, 0, মূল বিন্দু কোনটা 0, 0, ওকে। আর একটা বিন্দু কোনটা pxy, যেটা আমরা জানি না, কোনো একটা সেটের বিন্দু আমরা ধরে নিছি, সেটা কত x আর y, আমরা এটা ধরে নিছি, ঠিক আছে? আমাকে বলছে যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে এর দূরত্ব কোনটা, এটা, ঠিক আছে? এখন আমার বলছে y অক্ষরেখা থেকে ওই বিন্দুর দূরত্ব, y অক্ষরেখা কোনটা, এটা, এই y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কোনটা, এটা। এখন প্রথম দিকে আমরা লেকচারে শিখছিলাম যে y অক্ষরেখা থেকে কোনো একটা বিন্দুর দূরত্বকে কি বলে আমরা, ভুজের সমান বা x এর সমান, তাহলে y অক্ষরেখা থেকে এটার দূরত্ব কত, x, ঠিক আছে? দূরত্ব কত, x। আমাকে বলছে কি দূরত্ব এর দ্বিগুণ, তাহলে আমরা প্রথম কাজটা করে ফেলি, এই দুই বিন্দুর দূরত্বটা বের করে ফেলি, তাহলে আরো বেশি ইজি হবে আমাদের জন্য। এই দুই বিন্দুর দূরত্ব কত, √(x - 0) প্লাস y - 0) ইকুয়াল টু কি বলছে, y অক্ষরেখা থেকে, y থেকে এটার যে দূরত্ব, এটার দূরত্ব কত, x, y রেখা থেকে, y অক্ষরেখা থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব কত, x, x এর কত গুণ, দ্বিগুণ, x এর কত গুণ, দ্বিগুণ মানে কত, 2 গুণ, ঠিক আছে? তার মানে এটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, √(x² + y² = কত, 2x, লেখা যায় না, লেখা যায়। বা এখান থেকে কি লেখা যায় দেখো তো, এখান থেকে কি লেখা যায়, x² + y² = কত, 4x², এটা লেখা যায় না, এটা লেখা যায়। বা ইকুয়াল টু কি লেখা যায়, ইকুয়াল টু x² যদি এই পাশে নিয়ে আসি, ওই পাশে নিয়ে যায়, তাহলে কত আসে, 3x² মাইনাস y² ইকুয়াল টু 3x² মাইনাস y² ইকুয়াল টু কত, 0। এটাই কি আমার নির্ণেয় সঞ্চার পথ, আশা করি এটা বুঝতে পারছো। এটাই কি আমার নির্ণেয় সঞ্চার পথ। এখন আমার আনসারে আমার এই টাইপের আনসারও থাকতে পারে, অথবা আমার থাকতে পারে y² ইকুয়াল টু 3x², এটাও থাকতে পারে। যেটাই থাকুক না কেন, এই প্রসেস থাকলে আমরা ম্যাথ সম্পূর্ণ করা থাকলে এটার ফরমেশন যেটাই থাকুক আমরা ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। একটু কমেন্ট করে জানাও, এটা লাস্ট টপিক ছিল, ম্যাথে কোনো প্রবলেমটা আছে কিনা। আমি ম্যাথ করার আগে সবাইকে বলি, সরলরেখার ম্যাথ করার আগে আমি বারবার তোমাদের বলছি যে চিত্র আঁকাবা ভাইয়া,
চিত্র আঁকাবা, চিত্র আঁকাইতে হবে। তুমি পড়ে যেটা বুঝবা তুমি এটা আজীবন পড়লে তোমার মাথার মধ্যে আজীবন পড়তেই থাকবা, আজীবন পড়তেই থাকবা। কিন্তু তুমি চিত্র যতক্ষণ না আঁকাবা ততক্ষণ তুমি ম্যাথ ধরতে পারবো না। তুমি চিত্র যে আঁকাবা সেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা এর কি কাহিনী করতে বলছে, এটা তো আমি জানি। ঠিক আছে, তো আশা করবো সবাই চিত্র আঁকা আঁকা বা চিত্র ভিজুয়ালাইজ করে তোমরা কী করবা, ম্যাথগুলো সলভ করবা। একটু বুঝছো কি না দেখো, বুঝছো কি না দেখো, একটু জানাও। ভাইয়া 2 বছর ম্যাথ করি নাই, তাও ভালো বুঝলাম, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। আশা করি সামনের দিনগুলোতে আরও বুঝবা, আমাদের সাথে থাকবা, ইনশাল্লাহ তোমাদের আরও মজার মজার জিনিস আমরা শিখাবো, মজার মজার টপিক শিখাবো। ভাই আজকে 3 পয়েন্ট কত পর্যন্ত করব? ও আজকে তোমরা করবা কি, আজকে তোমরা সঞ্চার পথ পর্যন্ত করবা। কোন পর্যন্ত করবা? সঞ্চার পথ, সঞ্চার পথ পর্যন্ত করবা। আমরা যে টপিক পর্যন্ত পড়াইলাম এই পর্যন্তই করবা। এর মধ্যেই তোমাদের টেস্ট আমরা নেব, এর মধ্যে টেস্ট নেব। কোন পর্যন্ত? সঞ্চার পথ পর্যন্ত। কারণ সঞ্চার পথ এক এক বই 3.4, অনেক বই 3.5 আছে, যেটাই থাকুক আমি তো সঠিক জানি না, এক একজন এক এক বই ফলো করে। যে কোনো বই থেকেই পড়ো, কিন্তু সঞ্চার পথ পর্যন্ত পড়ো, তাইলেই তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা আশা করি। তাহলেই আজকে যে প্রবলেমগুলো করছি সেগুলো কি এখান থেকে যে প্রবলেমই আসুক আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। ঠিক আছে ভাই, স্কোয়ার রিলেটেড ক্ষেত্রফল নির্ণয় একটা এক্সাম্পল দেখান, আদারওয়াইজ অল ক্লিয়ার। স্কোয়ার রিলেটেড ক্ষেত্রফল, স্কোয়ার রিলেটেড ক্ষেত্রফল দ্বারা কি বুঝাইলে এটা আসলে বুঝিনি। আসলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বুঝাইছো কি না এটা আসলে বুঝিনি। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বুঝেছে কিনা বুঝি নাই। আর ইউতে ম্যাথের জন্য কোন ভাই, ম্যাথের জন্য কোন বই পড়বো না পড়বো এটা তোমাদের বারবারই বলি, তোমাদের কাছে যে বই আছে সেটা নিয়েই পড়া শুরু করো। নতুন করে বাজার থেকে কোনো বই কিনতে হবে না, যে কোনো একটা বই নিবা, বই নিয়ে ম্যাথ সলভ করা শুরু করো। ভাই সব বই কম বেশি একই কোশ্চিন দেওয়া থাকে। ঠিক আছে, তো বই পড়ার আগে বা বাজারের কোনো বই পড়ার আগে আমি সবাইকে বলবো কি, যেই টেক্সট বইটা ফলো করতাম ম্যাথের জন্য, যেই টেক্সট বইটা ফলো করতাম ওই বইটা ভালো করে পড়ো। ওই বই যদি পড়ো তাহলে দেখবা যে বাজারে যে বই তোমরা পড়বা সব বুঝতে পারবা, ক্লিয়ার বুঝতে পারবা। কিন্তু আগে ভাইয়া টেক্সট বইটা পড়তে হবে, খুব ভালোভাবে টেক্সট বইটা পড়তে হবে। ঠিক আছে, কোনো বই নাই, এবারটা তোর বই নাই, তুই নূরে আলম, এমডি নূর আলম, তোর বই নাই, তুই আমার সাথে দেখা কর, আসে তুই বই নিয়ে যা, কত রকমের বই আছে, বই নিয়ে যা, অনেক বই আছে আমাদের কাছে। ঠিক আছে, বই নিয়ে যা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আগামী দিনগুলোতে আমার নেক্সট ক্লাস কবে তোমাদের রুটিনে হয়তো তোমরা পাইছো, আমার অ্যাকচুয়ালি মনে নেই আমার নেক্সট ক্লাস কবে। সরলরেখারই নেক্সট যে পোর্শনটা আমরা পড়বো এটা কবে পড়বো এটা আমরা আশা করি তোমরা জানছো বা তোমাদের কাছে সব রুটিন আছে, তোমরা অলরেডি জানো। ঠিক আছে, অনেক কমেন্ট করছে কি জিরো মেথড ফলো করে ট্রায়াঙ্গেল দিয়ে। ও আচ্ছা, জিরো মেথড ফলো করে ট্রায়াঙ্গেল দিয়ে। আচ্ছা আজকে শেষ করি, তোমরা একটু ট্রাই করো, একই টপিক একই জিনিস, সেম জিনিস। তুমি বলতেছি স্কোয়ারের জন্য একই জিনিস। আমি কি বলবে x1 y1, এটা কি দেওয়া আছে x2 y2, এটা কি দেওয়া আছে x3 y3, এটা কি আছে x4 y4, চারটা বিন্দু আমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, জিরো মেথড কি, এটার একটা ত্রিভুজ বানাইতে হবে না, এই যে ত্রিভুজ বানাই ফেলছি, তার মানে কি 3টা বিন্দু কিন্তু পেয়ে গেছে, 3টা বিন্দু পেয়ে গেছে। এখন 3টা বিন্দু থেকে জিরো মেথডটা এখন অ্যাপ্লাই করতে পারবো না, এখন আশা করি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। যে কোনো একটা এক্সাম্পল তুমি নিও, এক্সাম্পলটা নিয়ে তুমি জাস্ট সলভ করে দেখো, তুমি ইজিলি করতে পারবা। আর যদি না পারো নেক্সট ক্লাসে আমার বললে আমি করে দেবো। ঠিক আছে, ভাইয়া কুরিয়ারে পাঠাই দিয়েন, সব পাঠাই দেবো, তোমাদের সব পাঠাই দেবো, যা যা চাও সব পাঠাই দেবো, খালি চাইতে হবে। আমরা তো আসি এই জন্য, তোমাদের দেওয়ার জন্যই তো আসি। ঠিক আছে, ওকে, আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝাইতে পারছি বা তোমরা বুঝছো। এই বেটা কী করো, বুঝাইতে পারছি বা বুঝছো। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।